জি, এখন শোনা যাচ্ছে কিনা কমেন্ট করবেন। জি, এখন শোনা যাচ্ছে কিনা কমেন্ট করবেন। জি, এখন শোনা যাচ্ছে কিনা কমেন্ট করবেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আশা করি এখন ক্লিয়ার। হ্যাঁ, এখন ক্লিয়ার আছে আশা করি। হ্যাঁ, ওকে। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা গতকালকের সকালের ক্লাসে আলোচনা করেছিলাম ধারা 1 থেকে 11 পর্যন্ত সুনির্দিষ্ট প্রতিকার আইনের আলোচনা করেছিলাম। আপনারা ওকে, তো আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মামলা করতে হলে কোর্ট ফি কত দিতে হবে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মামলা করতে হলে কোর্ট ফি কত দিতে হবে? দেখি, কমেন্ট করবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মামলা করতে হলে কোর্ট ফি কত দিতে হবে? এমডি হারুন বলছেন হাফ কোর্ট ফি। গুড, ভেরি গুড। আবুল কাশেম বলেছেন 300 টাকা। 300 টাকা হবে না, 300 টাকা হচ্ছে 42 ধারার মামলা হচ্ছে 300 টাকা। ওকে, ঘোষণামূলক মামলার 300 টাকা। হাফ কোর্ট ফি দিতে হবে আবুল কাশেম সাহেব, হাফ কোর্ট ফি। 8 ধারায় মামলা হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, আর 9 ধারায় হচ্ছে হাফ কোর্ট ফি। ওকে, এটা খেয়াল করে রাখবেন। হাফ কোর্ট ফি, গুড, ভেরি গুড। আমি আরেকটা প্রশ্ন করব, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। রিলিফ নট গ্র্যান্টেড টু এনফোর্স পেনাল ল। রিলিফ নট গ্র্যান্টেড টু এনফোর্স পেনাল ল কত ধারার বিধান? রিলিফ নট গ্র্যান্টেড টু এনফোর্স পেনাল ল কত ধারার বিধান? হ্যাঁ, সকলেই সঠিক উত্তর দিচ্ছেন। রকিবুল হাসান এলএলবি, সবিতা গাঙ্গুলি, প্রদীপ কুমার সাহা। আচ্ছা, সবাই উত্তর করবেন যে রিলিফ নট গ্র্যান্টেড টু এনফোর্স পেনাল ল কত ধারার বিধান? মৌহক 7 ধারা, এমডি হারুন 7। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন দণ্ডমূলক আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এমডি আয়ুব আলী হাফ। আরিফ হোসেন যুক্ত আছেন।
ওকে ওকে প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা গতকাল আলোচনা করেছি সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 1 থেকে 11 ধারা পর্যন্ত। ওকে, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের গুরুত্বপূর্ণ একটা কনফিউশন প্রশ্ন হচ্ছে 1 থেকে 7 ধারা পর্যন্ত অধ্যায় কত? দেখি কে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 থেকে 7 ধারা পর্যন্ত অধ্যায় কত? কত নং অধ্যায়ে 1 থেকে 7 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখি কে উত্তর করতে পারেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখি কে উত্তর করতে পারবেন। হ্যাঁ, দেখি কে বলতে পারেন। জান্নাত শারমিন, একে 12 ধারা। এমডি হারুন, না। 1 থেকে 7 ধারা পর্যন্ত নাই। গুড, শরীফ আল মামুন। তাহলে আমরা এই যে 1 থেকে 7 ধারা পর্যন্ত হচ্ছে প্রথম খণ্ড, এখানে কোনো অধ্যায় নাই, কোনো অধ্যায় নাই। ওকে, কোনো অধ্যায় নাই, প্রথম খণ্ড। রাইট, হ্যাঁ প্রথম খণ্ড। এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 থেকে 7 ধারা প্রথম খণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে। ফারহানা ভবি যুক্ত আছেন, ধন্যবাদ জানিয়েছেন। তাহলে প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা গতকাল যে আলোচনাগুলো করেছিলাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 থেকে 11 ধারা পর্যন্ত, সবচাইতে মোস্ট আলোচনা ছিল 5 ধারা। আমরা 5 ধারাতে কয়টি ক্ষেত্রের কথা জেনেছি? 5 ধারাতে আমরা দেখেছিলাম 5 উপায়ে আদালত কি করতে পারেন? সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারেন। 5 উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার কি করেন? মঞ্জুর করে থাকেন। ওকে, আমরা 5 উপায়ের কথা কি কি? দখল, গ্রহণ এবং দাবিদারকে অর্পণের মাধ্যমে। এই যে দখল, গ্রহণ এবং দাবিদারকে অর্পণের মাধ্যমে আমরা পড়েছি কত ধারা থেকে? দখল, গ্রহণ এবং অর্পণ, এটা কিন্তু আমরা গতকাল পড়েছিলাম। দখল, গ্রহণ এবং অর্পণ। বলেন তো, দখল, গ্রহণ এবং অর্পণ এটা কত ধারা থেকে কত ধারা পর্যন্ত আছে? 5 উপায়ে। হ্যাঁ, 5 ধারায় 5 উপায়ে, 5 ধারায় 5 উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। তার প্রথম যে প্রতিকারটা হচ্ছে দখল গ্রহণ করে দাবিদারকে অর্পণের মাধ্যমে প্রতিকার দিয়ে থাকেন। এখন এই যে দখল, গ্রহণ এবং দাবিদারকে অর্পণ, এটা কত ধারা থেকে কত ধারা পর্যন্ত গতকাল আলোচনা করেছি? আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান, দেখি কে পারেন। আমরা আলোচনা করেছিলাম 8 এবং 9 ধারা, এইটা হচ্ছে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। ওকে, এবং 10, 11 ধারা আমরা আলোচনা করেছিলাম অস্থাবর সম্পত্তি। এই যে এই বিষয়গুলো যদি আপনি ভেঙে ভেঙে পড়েন, বুঝে শুনে পড়েন, পাশ করা কিন্তু আপনার জন্য কঠিন হবে না। ওকে, তাহলে দখল, গ্রহণ এবং দাবিদারকে অর্পণের মাধ্যমে আদালত যে প্রতিকারটা মঞ্জুর করে থাকেন, আমরা গতকাল পড়েছিলাম সেই প্রতিকারটা হচ্ছে স্থাবর সম্পত্তি। 8, 9 ধারা, 10 এবং 11 ধারা হচ্ছে অস্থাবর সম্পত্তি। তো প্রিয় আইনের শিক্ষার্থী, আমরা এখন যে আলোচনাটা আজকে শুরু করব, আমরা আজ যে আলোচনাটা শুরু করব, সে আলোচনাটা হচ্ছে আদেশাত্মক প্রতিকার। আদেশাত্মক প্রতিকার, এই যে আদেশাত্মক প্রতিকার নিয়ে আমরা আজ আলোচনা করব। আদেশাত্মক প্রতিকারটা কি? আদেশাত্মক প্রতিকার বা আদেশমূলক প্রতিকারটা হচ্ছে আপনি একটা কাজ করতে বাধ্য, আদালত আপনাকে সেই কাজটি করার আদেশ প্রদানের মাধ্যমে যে প্রতিকারটা মঞ্জুর করেন, সেটাই হচ্ছে আদেশাত্মক প্রতিকার। যেমন ধরেন, ক নামক একজন ব্যক্তি খ নামক একজন ব্যক্তির সাথে একটা কি চুক্তি সম্পন্ন হলো। এখন এই চুক্তি সম্পন্ন হওয়ার পর ক নামক ব্যক্তি চুক্তি ভঙ্গ করলো। কি করলো? চুক্তি ভঙ্গ করলো। খেয়াল করবেন, ক এবং খ এর মধ্যে একটা চুক্তি হলো। কিসের চুক্তি? ধরেন একটা জমি বিক্রয়ের চুক্তি হলো। এই যে ক এবং খ এর মধ্যে একটা জমি বিক্রয়ের চুক্তি হলো, এখন ক নামক ব্যক্তি বলতেছে যে আমি এখন জমি বিক্রি করব না, আমি এখন জমি বিক্রি করব না। এখন খ নামক ব্যক্তি আদালতে
সুনির্দিষ্ট প্রতিকার চাইতে গিয়ে সে একটা মামলা দায়ের করলো, চুক্তি বাস্তবায়নের মামলা। কি মামলা করলো? চুক্তি বাস্তবায়নের মামলা। ক চুক্তি ভঙ্গ করলো, খ চুক্তি বাস্তবায়ন। তিনি কি চাচ্ছেন? চুক্তি বাস্তবায়ন। তখন আদালত যে প্রতিকারটা মঞ্জুর করবেন, যে আদেশটা দিবেন, ক নামক ব্যক্তিকে বলবেন যে যেহেতু আপনি একটা জমি বিক্রয়ের চুক্তি সম্পন্ন করেছেন, সেহেতু আপনাকে এই চুক্তিটা কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে আদেশাত্মক প্রতিকার, চুক্তি বাস্তবায়ন। আমরা আজ আলোচনা করব আদেশাত্মক প্রতিকারগুলো নিয়ে। আদেশাত্মক যে প্রতিকার, এটা কত ধারা থেকে কত ধারা পর্যন্ত আলোচনা করেছি গতকাল, আপনারা বলবেন। এটা আমরা দেখব 12 থেকে 31 এবং 55। এই যে 12 থেকে 31 এবং 55 ধারায়, এই ধারাগুলোতে কি আছে? চুক্তি বাস্তবায়নের কথা বলা আছে। 12 থেকে 30 হবে। ওকে, 12 থেকে 30। তাহলে আমরা চলুন শুরু করি 12 ধারা। দেখেন 12 ধারাতে কি বলা আছে। 12 ধারাতে কি বলা আছে? কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরমেন্স ইনফোর্সেবল। কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরমেন্স ইনফোর্সেবল, অর্থাৎ যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর যোগ্য, যেসব ক্ষেত্রে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। আমরা প্রথমে দেখি 12 ধারা। 12 ধারাতে বলছে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায়। বারো ধারাতে আমরা দেখব যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। ওকে, দেখেন এখানে 12 ধারাতে 4 প্রকার চুক্তির কথা বলা হচ্ছে। কয় প্রকার? এমসিকিউ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হতে পারে। এমসিকিউ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হতে পারে। সুনির্দিষ্ট চুক্তি, হ্যাঁ, একটা চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের জন্য আদালত আদেশ দিবেন কয়টি ক্ষেত্রে? 4 ধরনের চুক্তির কথা এখানে বলা হচ্ছে 12 ধারায়। কয় ধরনের চুক্তি? 4 ধরনের চুক্তির কথা বলা হচ্ছে। 4টি ক্ষেত্রে চুক্তি প্রবল বা কার্যকরের আদেশ আদালত দিতে পারবেন। ওকে, তাহলে কয় ধরনের চুক্তি? 4 ধরনের বা 4টি ক্ষেত্রে। 4টি ক্ষেত্রে। এই যে 4টি ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। কত ধারার বিধান? 12 ধারার বিধান। প্রশ্ন হতে পারে কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরমেন্স ইনফোর্সেবল। কত ধারার বিধান? 12 ধারার বিধান। ওকে, আপনারা এই যে এই বিষয়গুলো খেয়াল করে রাখবেন। প্রশ্ন কোথা থেকে হতে পারে, কোন কোন জায়গা থেকে হতে পারে, এইগুলি হচ্ছে এখানে মূল বিষয়। এখন দেখেন কোন কোন ক্ষেত্রে যে চুক্তি, যখন কোনো চুক্তি একটা জিম্মা বা আংশিক জিম্মার অন্তর্ভুক্ত থাকে, হ্যাঁ, যে চুক্তি কোনো জিম্মার অন্তর্ভুক্ত থাকে। 2 নম্বরে বলছে, দেখেন 2 নম্বরে বলছে এমন একটা চুক্তি কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হবে তা পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড থাকে না। দেখা যাচ্ছে এমন একটা চুক্তি যার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড থাকে না। একটা চুক্তি ভঙ্গ হলে, যে চুক্তি ভঙ্গ হলে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড থাকবে না। এমন একটা চুক্তি যে ক্ষতি, এমন একটা চুক্তি দেখা যাচ্ছে আপনি করলেন, যে ক্ষতিটা হবে ওই চুক্তি ভঙ্গের ফলে তা নির্ণয়ের কোনো মানদণ্ড থাকবে না। যেমন ধরেন এমন একটা দুষ্প্রাপ্য কার্যখচিত একটা চীনামাটির কি পাত্র, একটা ধরেন দুষ্প্রাপ্ত চীনামাটির পাত্র,
অথবা দেখা যাচ্ছে যে আমরা দেখি মোনালিসার ছবি দিয়েও আমরা উদাহরণ দিতে পারি। মোনালিসার একটা ছবি, এমন একটা ছবি চিত্রকরের এমন একটা ছবি আছে, যে ছবিটা বিক্রয়ের জন্য এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির সাথে একটা চুক্তি করলো। এই যে একটা ছবির কথা বললাম, এই ছবিটা পৃথিবীতে একটি মাত্র ছবি আছে, আর কোথাও এই ছবিটা নাই। এখন আপনি এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির সাথে এই ছবিটা নিয়ে ক্রয় বিক্রয়ের একটা চুক্তি করলেন। পরবর্তীতে আপনি কি করলেন? এই চুক্তিটা ভঙ্গ করলেন, যার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড থাকবে না। তাহলে এটা কি হবে? এই আদালত এই চুক্তিটা কি করবেন? বাস্তবায়নের আদেশ দিবেন। ওকে, তারপরে বলছে যে চুক্তিভুক্ত কাজটি এমন হয় যে সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়াও যায় না। এমন একটা চুক্তি যা আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পূরণীয় নয়। যে চুক্তি ভঙ্গের ফলে ভঙ্গের ফলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়। দেখা যাচ্ছে আপনি একটা স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি করলেন। এই যে স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি, এটা কিন্তু অবশ্যই আপনাকে পালন করতে হবে, কারণ এটা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না। স্থাবর সম্পত্তির চুক্তি এটা কিন্তু বাস্তবায়নযোগ্য। এ নামক ব্যক্তি একটা জমি বিক্রয়ের জন্য বি নামক ব্যক্তির নিকট চুক্তি করলো। পরবর্তীতে সে যদি চুক্তি ভঙ্গ করে, তাহলে আদালত কি করবে? এই চুক্তিটা বাস্তবায়ন করে দিবে। তারপরে বলছে যে চুক্তি বাস্তবায়ন না করলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। দেখা যাচ্ছে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা যদি না থাকে, আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে এই চারটা বিষয় আপনারা মুখস্থ করে ফেলবেন। এই যে চারটা বিষয় বললাম, যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে আদালত কার্যকরের আদেশ দিতে পারেন, এগুলো হচ্ছে একটা বৈধ চুক্তি। যে চুক্তি কোনো জিম্মা বা ওসির অন্তর্ভুক্ত থাকে, যে চুক্তি ভঙ্গ হলে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড থাকে না, যে চুক্তি ভঙ্গের ফলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না, আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার যদি কোনো সম্ভাবনা না থাকে, তাহলে এই যে চারটা বিষয় আপনারা একদম মুখস্থ করে ফেলবেন, খাতায় লিখবেন। মনে না থাকলে খাতায় লিখবেন, বারবার লিখবেন। অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমরা ধারা মনে রাখতে পারি না, পড়া এখন মনে রাখতে পারি না। আরে ভাই, কিভাবে মনে রাখবেন? এখন কি আপনার সেই বয়স আছে যে মুখস্থ করবেন চোখ মুজে? আসলেও এখন আপনাকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে, বারবার একটা বিষয় রিভিশন করতে হবে। একবার পারলেন না, প্রয়োজন বোধে আবার খাতায় লিখবেন। মনে থাকতেছে না, আবার লিখবেন। আপনি দেখা যাচ্ছে কোথাও যাচ্ছেন, আপনি মনে মনে সেটা কি করে যাবেন? স্মরণ করে যাবেন যে হ্যাঁ, আমি তো এটা পড়েছিলাম বইয়েতে। এখন তো 2 মাস আছে বা 50 দিন, সময় কিন্তু একদম অল্প। এই অল্প সময়ে আমাদের কিন্তু একটা সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে আমরা এই স্পেশাল ব্যাচে যুক্ত হয়েছি। তো আমরা যেভাবে ক্লাস নিচ্ছি, প্রত্যেক দিন ক্লাস নিচ্ছি, এই যে আমরা মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছি, এখন আপনাকে কিন্তু এই যে আমরা যে প্রেশারটা আপনাদেরকে দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, এই প্রেশারটা কাজে লাগান। আমি যে পড়াগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা বাসায় সেগুলো বারবার পড়বেন, রিভিশন করবেন, খাতাতে লিখবেন। আর আমাদের যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো আমাদেরকে ফেরত পাঠাবেন। এবং আগামীকাল রবিবার হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির একটা পরীক্ষার কথা বলছি, 1 ধারা থেকে 205-এর ঘ ধারা পর্যন্ত। আজকে এই সুনির্দিষ্ট ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের কাজই হচ্ছে আজ এবং আগামীকাল সারাদিন, আজকে সারাদিন আপনাদের শুধু ফৌজদারি কার্যবিধি 1 থেকে 205-এর ঘ ধারা পর্যন্ত পড়া এবং পড়বেন, লিখবেন। কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু বোর্ডে লিখে দেই। সেগুলো আন্ডারলাইন করার জন্য বলছি, নোট নেওয়ার জন্য বলছি। প্রশ্ন হলে সেগুলো থেকে হয়। তো আপনারা সেগুলো বারবার রিভিশন করবেন, বারবার পড়বেন। ইনশাল্লাহ দেখবেন সেরা একটা প্রস্তুতি হবে। তাহলে আমরা এখানে 12 ধারার যে মূল বিষয়গুলো, 4টি ক্ষেত্রের কথা বলছি। 4টি ক্ষেত্র হচ্ছে এইগুলো: যে চুক্তি কোনো জিম্মা বা ওসির অন্তর্ভুক্ত থাকে, যে চুক্তি ভঙ্গ হলে ক্ষতিপূরণের কোনো মানদণ্ড থাকে না, যে চুক্তি ভঙ্গের ফলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়, আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা যদি বিদ্যমান না থাকে। এই 4টি ক্ষেত্রে কি করা যাবে? আদালত
একটা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবেন। দেখেন একটা ব্যাখ্যা আছে 12 ধারার একটা ব্যাখ্যা, যে যদি না এবং যতক্ষণ পর্যন্ত না ভিন্নরূপ কিছু প্রমাণিত হয় আদালত ততক্ষণ পর্যন্ত তা অবশ্যই ধরে নেবেন যে স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে সম্ভব নয় এবং অস্থাবর সম্পত্তি হস্তান্তর চুক্তি ভঙ্গের প্রতিকার এভাবে করা যায়। তাহলে আমরা একটা ব্যাখ্যা দেখেছি, ব্যাখ্যাটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এই যে 12 ধারার যে ব্যাখ্যাটা, এখানে আদালত বলতেছে, মানে এই ব্যাখ্যাতে বলতেছে, 12 ধারার ব্যাখ্যাতে একটা ব্যাখ্যা আছে, আপনারা খেয়াল করবেন, ব্যাখ্যাটা নোট নেন, যে স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি দুই সম্পত্তির কথাই এই ব্যাখ্যাতে আলোচনা করা হয়েছে। স্থাবর সম্পত্তি কি বলছে, যে স্থাবর সম্পত্তি চুক্তি ভঙ্গ হলে স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো চুক্তি হয় এবং সেটা যদি হয় ভঙ্গ, সেটা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়, এটা অবশ্যই এই চুক্তিটা আপনাকে কি করতে হবে, পালন করতে হবে। এবং অস্থাবর সম্পত্তি সেটা ক্ষতিপূরণ দিয়ে আপনার পূরণ করা সম্ভব, এটা নিয়ে কোনো মন্তব্য নাই। মন্তব্য হচ্ছে স্থাবর সম্পত্তি নিয়ে কোনো চুক্তি হলে অবশ্যই সেটা আর্থিক ক্ষতিপূরণ দিয়ে পর্যাপ্ত প্রতিকার পাওয়া সম্ভব না, তাই আর্থিক ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। আপনাকে কি করতে হবে, একটা জমি আপনি দেখা যাচ্ছে এই জমিটা বিক্রয়ের চুক্তি করছেন, আপনাকে সেই জমিটাই প্রদান করতে হবে, এখানে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না। ওকে, তো 12 ধারাতে এর চাইতে বেশি কিছু নাই। এই যে যতটুকু আলোচনা করলাম, এখন দেখেন এই যে আমরা যতটুকু এখানে আলোচনা করলাম, কয় মিনিট, যে 12 ধারাতে 4টি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়নের আদেশ দিতে পারেন আদালত। 1 নম্বর হচ্ছে যদি কোনো চুক্তি ওসি বা ট্রাস্টির অন্তর্ভুক্ত থাকে। 2 নম্বর হচ্ছে এমন একটা চুক্তি যে চুক্তি ভঙ্গ হলে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড থাকবে না। আরেকটা হচ্ছে যে চুক্তি আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত নয়। এবং 4 নাম্বার হচ্ছে যে চুক্তি ভঙ্গের ফলে একটা ক্ষতি হবে, যেটা কি হবে না, আর্থিক ক্ষতিপূরণের প্রদানের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব না। এই যে 4টা এবং একটা ব্যাখ্যাতে দেখলাম স্থাবর সম্পত্তি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব না, অবশ্যই স্থাবর সম্পত্তি আপনাকে সেই চুক্তিটা কি করতে হবে, স্থাবর সম্পত্তির চুক্তিটা কি করতে হবে, পালন করতে হবে। এখন দেখেন 12 ধারাতে 2 ধরনের চুক্তি ভঙ্গের জন্য আদালত 12 ধারায় 2 ধরনের প্রতিকার দিয়ে থাকেন। ওকে, অস্থাবর সম্পত্তি হলে ক্ষতিপূরণ দিতে পারেন। 12 ধারায় আপনার কয়টা বিষয় এখানে আছে দেখেন তো, ট্রাস্ট ক্ষতিপূরণ স্থাবর সম্পত্তি কিনা। আচ্ছা, এই যে আমরা চুক্তি প্রবল, এটাকে বলা হয় চুক্তি প্রবলের মামলা, এই মামলাটাকে বলা হবে চুক্তি প্রবলের মামলা। এটার তামাদি হচ্ছে 1 বছর, পূর্বে ছিল এটা 3 বছর। কত আর্টিকেল, 113 অনুচ্ছেদ, এটা হচ্ছে তামাদি আইনের লিমিটেশন অ্যাক্টের 113 অনুচ্ছেদে চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর। কুটফি কত দিতে হবে এই মামলাটা করতে হলে, কুটফি দিতে হবে অ্যাড ভ্যালুরাম, ওকে, অ্যাড ভ্যালুরাম। এবং আদালতের ক্ষমতাটা কি, এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। এই দেখেন এখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন হতে পারে, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ে যেতে পারে। দেখেন চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর, আপনারা এখানে নোট নেন, চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর। কুটফি অ্যাড ভ্যালুরাম, আদালতের ক্ষমতা হচ্ছে, এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। ওকে, আচ্ছা, সাফায়াত হোসেন বলছেন 43 দিন আছে। যাই হোক, আমরা এই 43 দিনেই কিন্তু আমরা একটা সেরা প্রস্তুতি, এই 7টা আইনের উপর সেরা একটা প্রস্তুতি ইনশাল্লাহ গ্রহণ করব, যদি আপনারা আমার গাইডলাইনগুলো ফলো করেন, প্রত্যেকটা ক্লাস আপনারা উপস্থিত থাকেন, ঠিক আছে? তো এই যে চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদ কত বছর, কমেন্ট করবেন সবাই। আমি কি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন আপনাদের? আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না কেন গো? সবাই কমেন্ট করবেন। চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদ কত, এমসিকিউ প্রশ্ন হতে পারে। কুটফি কত, অ্যাড ভ্যালুরাম, আদালতের ক্ষমতাটা কি, স্বেচ্ছাধীন,
এই যে গতকালকে যে আমরা আদালতের ক্ষমতার কথা বলেছিলাম, যে প্রত্যেকটা ক্ষমতায় আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, বাট দুইটা ব্যতিক্রম আছে, 8 এবং 9 ধারা। তাহলে আমরা এখন যে আলোচনাগুলো করব প্রত্যেকটা ক্ষমতাই হচ্ছে এখানে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম। এখন দেখেন বাদীকে এখানে কি প্রমাণ করতে হবে। আরেকটা বিষয় এখান থেকে জেনে নেন, গুরুত্বপূর্ণ ধারা, যেহেতু অনেকগুলো প্রশ্ন বিগত সালে এখান থেকে করা হয়েছে। বাদীকে প্রমাণ কি করতে হবে? বাদীকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? বিবাদীর সাথে বাদীর একটা বৈধ চুক্তি হয়েছে। বৈধ চুক্তি, অবশ্যই বৈধ চুক্তি থাকতে হবে। অবশ্যই কি থাকতে হবে? বৈধ চুক্তি। খেয়াল করবেন, এটা আন্ডারলাইন করুন। এবং বিবাদী চুক্তি ভঙ্গ করেছে, অবশ্যই এটা প্রমাণ করতে হবে। ওকে, এবং এই চুক্তি ভঙ্গের ফলে বাদীর অপূরণীয় ক্ষতি সম্পাদন হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে। দেখেন, এগুলো নোট নিয়ে নিতে পারেন, এগুলো বইয়েতে আপনি ওইভাবে পাবেন না। তারপরে হচ্ছে 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। 1 বছরের মধ্যে মামলা করতে হবে। দেখেন, লিখিত পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয়ে যেতে পারে যে চুক্তি প্রবলের মোকদ্দমা বলতে কি বোঝায়? চুক্তি, আদালত কয়টি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়নের আদেশ দিতে পারেন? চুক্তি প্রবলের মামলায় বাদীকে কি কি বিষয় প্রমাণ করতে হবে? এই বিষয়গুলো কিন্তু এই যে চুক্তি প্রবলের মামলায় বাদীকে যা প্রমাণ করতে হবে, বিবাদীর সাথে বাদীর একটা বৈধ চুক্তি সম্পন্ন হয়েছে, বিবাদী চুক্তি ভঙ্গ করেছে, এবং যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তি ভঙ্গের ফলে বাদীর একটা অপূরণীয় ক্ষতি সম্পাদন হয়েছে, এবং 1 বছরের মধ্যে বাদীকে মামলা দায়ের করতে হবে। চুক্তি ভঙ্গের 1 বছরের মধ্যে বাদীকে কি করতে হবে? মামলা দায়ের করতে হবে। 1 বছর 113 অ্যাডভেলরাম বিবেচনামূলক ক্ষমতা, ঘট জাকির হোসেন। তো আপনারা নোট নিয়ে নিতে পারেন। আমি কিন্তু বারবার বলে থাকি, যখন ক্লাসটা করবেন খাতা কলম বই এই 3টা কখনো নিতে ভুলবেন না। তাহলে এই যে আমরা লিখিত, দেখেন ক্লাস দেখলে কিন্তু আপনি লিখিত সহ সমাধান হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো চলুন আমরা পরবর্তী ধারাতে চলে যাচ্ছি। দেখেন, এই যে চুক্তি প্রবল বা চুক্তি বাস্তবায়ন, এই চুক্তি বাস্তবায়নের বিষয়গুলো দেখেন 12 থেকে আমরা 18 ধারা পর্যন্ত দেখব। এবং হ্যাঁ, চুক্তি দেখা যাচ্ছে আবার যে চুক্তি কার্যকর করা যায় না সেটা আমরা দেখব 21-এর ক। এবং আরেকটা বৈধ চুক্তি ও আদালত স্ববিবেচনামূলক ক্ষমতা উপর নির্ভর করে সেটা কি করতে পারে? বাস্তবায়নের অস্বীকার করতে পারে। আমরা এই যে 3টা ধারা পরে আলোচনা করব। অনেকেই দেখেন 12 ধারার সাথে শুধুমাত্র 21 ধারা লাগিয়ে দেয়, যে 12 ধারার বিপরীত হচ্ছে 21 ধারা। না, এখানে 12, 13, 14, 15 একদম 18 পর্যন্ত চুক্তি বাস্তবায়নের কথাই বলা হচ্ছে। খেয়াল করবেন, অনেক বইয়েতে দেখবেন 12 ধারার সাথে বিপরীত ধারা হচ্ছে 21 দেওয়া আছে, কিন্তু আপনি যদি ভালো নাম্বার ক্যারি করতে চান অবশ্যই 12 থেকে 28 ধারা প্রত্যেকটা ক্ষেত্রে চুক্তি বাস্তবায়নের কথা বলা হচ্ছে। এবং 21-এর ক এবং 22 এই যে 3টা ধারা, এখানে কিন্তু একটা চুক্তি কার্যকর করা যাবে না, কোন কোন চুক্তিগুলো সেই বিষয়গুলো বলা হয়েছে। সো আমরা আগে চুক্তি বাস্তবায়ন দেখব, তারপরে এই ধারাগুলো আলোচনা করব। ওকে, জান্নাতুল ফেরদাউস যুক্ত আছেন আমাদের সাথে। তো চলুন আমরা পরবর্তী ধারাতে চলে যাচ্ছি। পরবর্তী যে ধারাটা 13 ধারা, যে চুক্তি যেখানে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত। 13 ধারা, যেখানে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত, এই চুক্তিটা আদালত কিভাবে বাস্তবায়নের আদেশ দিবেন?
এই যে যেখানে একটা চুক্তি 13 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে, আচ্ছা আপনারা 12 ধারা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে 37 জন যুক্ত আছেন। 12 ধারাটা ক্লিয়ার হয়েছে কিনা বা ওই 12 ধারা থেকে কোনো প্রশ্ন আছে কিনা কমেন্ট করবেন একটু। ফরহাদ হোসেন তাজ, এমডি হালিম সাহেব যুক্ত আছেন। আপনি এতক্ষণে যুক্ত হলেন কেন ভাইয়া? আমরা তো গতকালই নোটিশ দিয়েছিলাম যে সকালে নন স্টপ ক্লাস হবে। যেখানে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত, এই চুক্তিটা আদালত কিভাবে বাস্তবায়ন করবেন চলুন আমরা দেখে নিই। তার আগে আপনারা একটু কমেন্ট করবেন ক্লিয়ার কিনা 12 ধারা। জি ভাই, ওকে, অসংখ্য ধন্যবাদ। ধরেন যেখানে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত, এই চুক্তিটা আদালত কিভাবে কার্য সম্পাদন করবেন এটা আমরা 13 ধারাতে দেখব। দেখেন, এই যে আমরা চুক্তি আইন, এটা কিন্তু চুক্তি আইন 1872, এটা আমরা জানি 1872 আমরা পড়েছিলাম সবাই। এই যে চুক্তি আইনের 56 ধারা, এই 56 ধারাতে যে বিষয়টা বলছে যে চুক্তি হওয়ার পরে যদি কোনো কিছু বিলুপ্ত হয় তাহলে সেই চুক্তি বাস্তবায়ন করা যাবে না। একটা চুক্তি হলো, চুক্তি হওয়ার পরে আংশিক বিলুপ্ত হলেও ওই চুক্তিটা আর বাস্তবায়ন করা যায় না। এটা বলা হয়েছে চুক্তি আইন 1872-এর 56 ধারাতে। কিন্তু আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারাতে যে বিষয়টা দেখব যে যেখানে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত, এই চুক্তিটা আদালত কি করতে পারেন? বাস্তবায়নের আদেশ দিতে পারেন। সম্ভব, ঠিক আছে? তাহলে এই যে 13 ধারাটা চুক্তি আইনের 56 ধারার বিপরীত। 13 ধারাটা চুক্তি আইনের 56 ধারার বিপরীত ধারা। 56 ধারাতে চুক্তি আইনের যে কথাটা বলছে যে চুক্তির আংশিক অংশ বিলুপ্ত হলে ওই চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু 13 ধারাতে বলছে যেখানে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত, এই চুক্তিটিও আদালত কি করতে পারেন? বাস্তবায়নের আদেশ দিতে পারেন। ধরুন আমরা একটা উদাহরণ দেই। ধরেন এটা একটা বাড়ি, ওকে, এটা একটা জমি। এই জমির উপর এই বাড়িটা, হ্যাঁ, দেখা যাচ্ছে এটা জমি, তাই না? আচ্ছা, জমির উপরই তো বাড়ি থাকে, বাড়ি তো আর আকাশে থাকে না। একটা বাড়ি, এই জমি সহ এই বাড়িটা ক্রয় করতে চাচ্ছে ক নামক একজন ব্যক্তি। খ নামক ব্যক্তি এই জমি ক্রয় করবে, ক নামক ব্যক্তি এই জমিটা বিক্রি করবে। এখন এই একটা বৈধ চুক্তি সম্পাদন হলো, এখানে তাদের মধ্যে একটা কি হলো? চুক্তি সম্পাদন হলো। খেয়াল করুন, ক নামক ব্যক্তি এই বাড়িটা খ নামক ব্যক্তির নিকট কি করতে চাচ্ছে? একটা বিক্রয় করতে চাচ্ছে। এই বিক্রয় একটা চুক্তি সম্পাদন হলো। চুক্তি হওয়ার পরদিন একটা ঘূর্ণিঝড় হলো। একটা ঘূর্ণিঝড়ে কি হলো? এই বাড়িটা ভেঙে গেল। এই বাড়িটা কি হলো? ভেঙে গেল। তাহলে বাড়িটা ভেঙে যাক, কিন্তু জমিটা তো আছে। জমি যেহেতু স্থাবর সম্পত্তি, জমি কিন্তু সেখানে আছে। তাহলে আংশিক বিলুপ্ত হয়ে গেল, তাই না? বাড়িটা ভেঙে যাক, কিন্তু জমিটা তো এখনো বর্তমান বহাল আছে। ওই জমির উপর তো আবার বাড়ি নির্মাণ করা যাবে, তাই না? তাহলে এই যে একটা আংশিক বিলুপ্ত হলো, আংশিক একটা ক্ষতি হলো, এখন কি এই চুক্তিটা আদালত বাস্তবায়ন করতে পারবে? চলুন, এইটাই আমাদের মূল বিষয়। এখানে 13 ধারাতে কথাটা বলছে, আপনারা দেখেন মূল আইনে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা অনুযায়ী যে চুক্তির বিষয়বস্তু চুক্তি সম্পাদিত হওয়ার পর আংশিকভাবে বিলুপ্ত হয়, সেই চুক্তি অনুসারে কাজ করা পুরোপুরি অসম্ভব না হলেও চুক্তির সুনির্দিষ্ট কার্যকর করা সম্ভব। তাই এই ধারাটি চুক্তি আইনের 56 ধারার ব্যতিক্রম। তাহলে এই যে জমিটা যেহেতু আছে, তাই সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে চুক্তিটা কি বাস্তবায়ন করা যাবে। সামান্য কিছু ক্ষতিপূরণ, আমি তো এই যে খ নামক ব্যক্তি বাড়ি সহ কিন্তু জমি কিনছে, বাট বাড়িটা এখন ধ্বংস হয়ে গেছে। তাহলে সামান্য কিছু টাকা পয়সা বাদ দিয়ে বাকি জমিটা তো তাকে নেওয়া উচিত। তখন ক নামক ব্যক্তি কিন্তু এই চুক্তি বাস্তবায়নের জন্য মামলা দায়ের করতে পারবে এবং ক্ষতিপূরণ আদায় করতে পারবে যদি চুক্তিটা
ভঙ্গ হয়ে যায়। তাহলে এই যে একটা চুক্তি আংশিকভাবে যদি বিলুপ্ত হয়, আংশিকভাবে যদি ধ্বংস হয়, তবুও কিন্তু ওই চুক্তিটা বাস্তবায়ন করা সম্ভব। পুরোপুরি সম্ভব না হলেও আংশিক বাস্তবায়ন করা সম্ভব। বাড়ি ধ্বংস হয়ে যাক, ঘূর্ণিঝড়ে বাড়ি ভেঙে যাক, বাড়ি আঙুল লেগে পুড়ে যাক, চুক্তি ভঙ্গের চুক্তি শর্ত চুক্তিভুক্ত হওয়ার পরে, মানে একটা চুক্তি হওয়ার পরে যদি এই কাজগুলো হয়, পরবর্তীতে কিন্তু চুক্তি ভঙ্গ হলে চুক্তিটা কি করা যাবে? বাস্তবায়ন করা যাবে। ওকে, খকে আর্থিক ক্ষতিপূরণ বাধ্য করা যাবে। হ্যাঁ হ্যাঁ, খকে যদি তিনি চুক্তি ভঙ্গ করেন তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা যাবে। গুড, এরকম আর কি। তাহলে বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। আচ্ছা, তার পূর্বে আমরা 13 ধারাটা আলোচনা করলাম। আরেকটা বিষয় দেখেন, 12 ধারাটা যে আলোচনা করলাম, এই যে যতটুকু আমরা 12 ধারাটা বুঝতে পেরেছিলাম, তার মধ্য থেকে অনেকগুলো প্রশ্ন বিগত সালে করা হয়েছে। প্রশ্ন করি, দেখেন, চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদকাল কত? চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদকাল কত? কমেন্ট করবেন। চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদকাল কত? পরবর্তী প্রশ্ন হচ্ছে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোনো মামলায় যে ক্ষেত্রে কোনো সময়কাল নির্ধারিত নেই, সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে কখন থেকে? অস্বীকৃতির বিষয় জানার তারিখ থেকে, আইন জানার তারিখ থেকে, চুক্তির বিষয় জানার তারিখ থেকে, নাকি চুক্তি নিবন্ধনের তারিখ থেকে? 113 1 ইয়ার্স। ওকে, 113 1 ইয়ার। আরিফুল ইসলাম, এমডি হারুন, অনেকেই উত্তর দিচ্ছেন। শেখ নান্নু মিয়া 1 বছর, রকিবুল হাসান। ওকে, দেখেন প্রশ্নের ধরনগুলো দেখেন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উত্তর করতে পারবেন ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে। তারপরে প্রশ্ন হচ্ছে, চুক্তি বলবৎকরণের জন্য মামলা দায়ের করার তামাদি কাল তামাদি আইনের প্রথম তফসিলের কত অনুচ্ছেদে বর্ণিত আছে? দেখেন, ইতিমধ্যে কিন্তু উত্তরগুলো আমরা পেয়ে গিয়েছি। তামাদি আইনের কত অনুচ্ছেদে? প্রশ্ন কিন্তু ভাই কঠিন হবে না যদি আপনি একটা ধারার বেসিক নলেজ, ধারার মূল বিষয়বস্তুটা আপনার জানা থাকে। ওকে, তাহলে আমরা পরবর্তী ধারাতে চলে যাচ্ছি। যেখানে অসম্পাদিত অংশ ছোট, সেখানে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 14 ধারা। 14 ধারাতে বলছে, যেখানে অসম্পাদিত অংশ ছোট সেখানে আংশিক কার্য সম্পাদন। যেখানে অসম্পাদিত অংশ ছোট সেখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এবং 15 ধারাতে বলছে, যেখানে অসম্পাদিত অংশ বড়, যেখানে অসম্পাদিত অংশ বড় সেখানে আংশিক কার্য সম্পাদন। সেখানে আংশিক কার্য সম্পাদন। দেখেন, দুইটা ধারা আমরা একসাথে মনে রাখবো। দুইটা ধারা, 14-15 ধারা, এই দুইটা ধারা আমরা একসাথে মনে রাখবো টেকনিকের মাধ্যমে। যেখানে অসম্পাদিত অংশ ছোট স্মল, সেখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 15 ধারাতে আছে, যেখানে অসম্পাদিত অংশ বড় সেখানে আংশিক কার্য সম্পাদন। এটা কিরকম দেখেন, এটা একটা জমি। এই জমিটা এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির সাথে বিক্রয়ের কি করলো? চুক্তি করলো। এখন চুক্তি করার পরে দেখা যাচ্ছে এখান থেকে কিছু অংশ, ছোট অংশ, এখান থেকে ধরেন 2 শতক ছোট অংশ, এই যে ছোট অংশ এটা এ নামক ব্যক্তির ভাই তার দখলে আছে এবং সে দাবি করতেছে এখানে ত্রুটিপূর্ণ। তাহলে এই যে 10 শতক জমির মধ্যে 8 শতক বৈধ আছে, এই 8 শতক কি করা যাবে? চুক্তি করা যাবে। 2 শতক এখানে চুক্তি করা যাচ্ছে না। যে অংশটুকু ছোট সেটা
চুক্তি করা যাচ্ছে না। এমনও হতে পারে দেখা যাচ্ছে 10 শতক জমি, এটা নদী গর্ভে দুই শতক জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। 10 শতক জমির মধ্যে 2 শতক জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, বাকি আছে 8। এই যে বড় অংশ এখানে বাকি আছে, ছোট অংশ অসম্পাদিত, ছোট 2 শতাংশ, 10 শতাংশ জমির মধ্যে যে অংশ অসম্পাদিত, মানে এই যে 2 শতক জমির কথা বললাম, এটা তার ভাইয়ের হতে পারে বা অন্য জনের হতে পারে। এই 2 শতক বাস্তবায়ন করা যাচ্ছে না। চুক্তি কিন্তু হয়েছে 10 শতকের। ধরেন চুক্তি হয়েছে 10 শতক জমি নিয়ে, পরবর্তী দেখা যাচ্ছে 2 শতক জমিতে কোনো ত্রুটি আছে, এই 2 শতক জমি সম্পাদন করা যাচ্ছে না, কিন্তু 8 শতক কিন্তু সম্পাদন করা যাচ্ছে। তাহলে ছোট অংশ এখানে 14 ধারাতে বলছে যেখানে অসম্পাদিত অংশ ছোট সেখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনটা আদালত কিভাবে করবেন চলুন দেখে নিই। এখানে বলছে যে ক্ষেত্রে চুক্তির কোনো এক পক্ষ চুক্তিতে তার সমস্ত অংশ পালনে অক্ষম হয় কিন্তু চুক্তির অসম্পাদিত অংশ ছোট হয়, তা আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার হয়, তখন আদালত চুক্তির যে কোনো অংশের পক্ষের আবেদন ক্রমে চুক্তি বাস্তবায়ন করতে পারবে। দেখেন এখানে কিন্তু ইচ্ছা করলে এই চুক্তিটা যখন ভঙ্গ হয়ে যায়, এই চুক্তিটা ভঙ্গ হলে এখানে বাদীও মামলা করতে পারবে, মানে বি যদি ভঙ্গ করে এ মামলা করতে পারবে, আবার এ যদি ভঙ্গ করে বিও কিন্তু মামলা দায়ের করতে পারবে। উভয় পক্ষ, যে কোনো পক্ষ ইচ্ছা করলে কিন্তু এই চুক্তিটা কি করতে পারে, বাস্তবায়ন করতে পারে। বি যদি বলে যে না আমি এই চুক্তি এখন বাস্তবায়ন করব না, আমি তো নেওয়ার কথা ছিল 10, আমি 8 এখন নেব না, তাহলে কিন্তু এই নামক ব্যক্তি মামলা করে এই চুক্তিটা বাস্তবায়ন করতে পারবে। 2 শতাংশের একটা ক্ষতিপূরণ সে পাবে, ঠিক আছে। আদালত বলতেছে এখানে অসম্পাদিত অংশের জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং বাকিটুকু সম্পাদন করা যাবে। এটাই হচ্ছে মূলত 14 ধারা ছোট অংশ। এবং 15 ধারাতে আমরা দেখব বড় অংশ। এই যে বড় অংশের কথা বলছে। এখন দেখা যাচ্ছে এই 15 ধারার উদাহরণটা আমরা দেখি। এই যে 15 ধারা, এই 15 ধারার যে উদাহরণটা এরকম, এই যে একটা জমি, এটা 10 শতক জমির মধ্যে দেখা যাচ্ছে এই যে 7 বা 8 2 ভাগ করলাম, এটা অসম্পাদন করা যাবে, এটা সম্পাদন করা যাবে। এখন চুক্তি হওয়ার পরে দেখা যাচ্ছে অসম্পাদিত অংশ অনেকটা বড়। এই ক্ষেত্রে আদালত কি পদ্ধতি অনুসরণ করবেন? এই ক্ষেত্রে আদালত কি পদ্ধতি অনুসরণ করবেন? এখানে দেখেন 15 ধারাতে বলছে এই ক্ষেত্রে শুধুমাত্র ক্রেতা বিক্রেতাকে বাধ্য করতে পারবে, অর্থাৎ বিক্রেতা বিক্রয় করতে বাধ্য কিন্তু ক্রেতা কিনতে বাধ্য নয়। তাহলে এখানে মামলা করতে হলে কে করতে পারবে? এ বিক্রি করতে চাচ্ছে, এ হচ্ছে কি বিক্রেতা, খেয়াল করবেন, এ বিক্রেতা, বি হচ্ছে ক্রেতা। এই যে 15 ধারাতে বলছে, 15 ধারাতে শুধুমাত্র কি করতে পারবে? বি এর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে, কিন্তু যিনি বিক্রেতা তিনি কিন্তু এখানে মামলা দায়ের করতে পারবেন না। এখন বি নামক ব্যক্তি যদি তার অসম্পাদিত অংশ এটা পরিত্যাগ করে সে শুধু 2 শতক জমি সম্পাদন করতে চায়, তাহলে সে এর বিরুদ্ধে মামলা করে এই চুক্তিটাও বাস্তবায়ন করতে পারবে। এখানে বিক্রেতা যিনি জমিটা বিক্রি করবেন তিনি মামলা করতে পারবেন না, কিন্তু যিনি কিনতে চাচ্ছেন সে ইচ্ছা করলে এই চুক্তিটা বাস্তবায়ন করার জন্য আদালতে মামলা দায়ের করতে পারে। ওকে, তবে এক্ষেত্রে কোনো মূল্য সমন্বয়ের দাবি উত্থাপন করা যাবে না। এখন ক্রেতা যখন মামলাটা করবে কোনো মূল্য সমন্বয় করা যাবে না, মূল্য সমন্বয়ের দাবি করা যাবে না। ওকে, এরকম আর কি। তাহলে আমরা 15 এবং 14-15 ধারা এখানে বুঝতে পেরেছেন কিনা কমেন্টে জানাবেন। 14 ধারা ছোট, 15 বড়, এটা মনে রাখবেন। তাহলে 15 তো বড়ই হবে, 14 ছোটই হবে, এটা দিয়েও মনে রাখতে পারেন। 14 ছোট, 15 বড়। কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। ওকে, তারপরে আমরা দেখব চুক্তির স্বতন্ত্র অংশের আংশিক কার্য সম্পাদন। চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন 16 ধারা।
চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। ধরেন এখানে একটা জমি স্বতন্ত্র অংশ, আলাদা আলাদা অংশ দেখা যাচ্ছে। এটা একটা জমি, হ্যাঁ, এটা এক খতিয়ান, এই জমির খতিয়ান একটা, এই জমির খতিয়ান একটা, বা আরেকটা বাড়ি, এরকম দেখা যাচ্ছে এ নামক ব্যক্তি এই যে তিনটা খতিয়ানে দেখা যাচ্ছে, এই খতিয়ানে একটা, এই খতিয়ানে কিছু অংশ, এখানে 5 শতক, এখানে 7 শতক, দেখা যাচ্ছে একটা বাড়ি, এই যে আলাদা আলাদা স্বতন্ত্র অংশ বিক্রি করতে চাচ্ছে এ নামক একজন ব্যক্তি। স্বতন্ত্র অংশ, হ্যাঁ, স্বতন্ত্র অংশ দেখা যাচ্ছে, এই যে স্বতন্ত্র অংশ বিক্রি করতে চাচ্ছে, এই স্বতন্ত্র অংশের মধ্যে দেখা যাচ্ছে কোনো অংশ চুক্তি সম্পাদন করা যাচ্ছে না। দেখা যাচ্ছে এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির কাছে এই যে এখানে 5 শতক বেচবে, এই খতিয়ানে 7 শতক বিক্রি করবে, আরেকটা বাড়িও বিক্রি করতে চাচ্ছে। দেখা যাচ্ছে এই যে 7 শতক এ নামক ব্যক্তির ভাই এখানে দাবি করতেছে, এটা কি করা যাচ্ছে না, বিক্রয় করা যাচ্ছে না চুক্তি হওয়ার পরে, অথবা বাড়ি বিক্রি করা যাচ্ছে না, এমনও হতে পারে। স্বতন্ত্র অংশ একটা থেকে আরেকটা পৃথক, একটা থেকে আরেকটার অংশ পৃথক, তখন এটা আদালত কিভাবে কার্য সম্পাদন করবেন? এখানে বলা হচ্ছে 16 ধারাতে যে স্বতন্ত্র অংশের মধ্যে যদি কোনো অংশ চুক্তি সম্পাদন করা না যায়, বাকি যে অংশগুলো চুক্তি সম্পাদন করা যাবে সেগুলো চুক্তি বাস্তবায়নের জন্য আদালত আদেশ প্রদান করবেন। তবে এখানে মামলা করতে পারবে উভয়ে, এ নামক ব্যক্তিও চুক্তি বাস্তবায়নের জন্য মামলা করতে পারবে, বি নামক ব্যক্তিও চুক্তি বাস্তবায়নের মামলা করতে পারবে, এবং এখানে মূল্য সমন্বয় করা হবে। দেখেন 16 ধারাতে আমরা দেখব মূল্য সমন্বয় করা যাবে। আবার দেখেন 15 ধারাতে আমরা যে বড় অংশ অসম্পাদিত, সেখানে কিন্তু মূল্য সমন্বয় করা যায় না, ঠিক না? তাহলে এগুলো থেকে প্রশ্ন হয়নি, জানার স্বার্থে জেনে রাখুন। আমরা 12 ধারাতে পড়েছি কি দেখেন তো, একটু সামারি করে মনে করে রাখি। 12 ধারাতে পড়েছি 4টি ক্ষেত্রে আদালত বৈধ চুক্তিগুলো বাস্তবায়নের জন্য আদেশ দিবেন। আদালতের স্বেচ্ছাচারী ক্ষমতা, 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, তামাদি আইনের 113 ধারা, এবং অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। বাদীকে প্রমাণ করতে হবে এটা একটা বৈধ চুক্তি। তারপরে আমরা 13 ধারাতে পড়েছি চুক্তির আংশিক কার্য সম্পাদন। একটা চুক্তি যদি কি হয়, ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে যায়, তাহলে আংশিক কার্য সম্পাদন করা যাবে। 14 ধারাতে পড়েছি ছোট অংশ, যদি অসম্পাদিত অংশ থাকে ছোট, বড় অংশ থাকে এখানে সম্পাদন করা যায়, সেটা আদালত কি করতে পারবেন, কার্য সম্পাদন করতে পারবেন। 15 ধারাতে পড়েছি অসম্পাদিত অংশ বড় হয়ে গেলে সেক্ষেত্রে যদি ক্রেতা কিনতে চায়, এখানে মূল্য সমন্বয় করা যাবে না, তবে এটা কি করা যাবে, বাস্তবায়ন করা যাবে। আমরা 16 ধারাতে কি পড়লাম, আংশিক স্বতন্ত্র অংশ যদি একটা থেকে আরেকটা পৃথক থাকে, এখানে কোনো চুক্তি হয়, স্বতন্ত্র অংশের মধ্যে যদি কোনো অংশ অসম্পাদিত, সম্পাদন করা যাচ্ছে না, বাকি অংশগুলো চুক্তি বাস্তবায়ন করার জন্য আদালত কি করবেন, আদেশ প্রদান করবেন। এক্ষেত্রে উভয় পক্ষই মামলা দায়ের করতে পারে, মূল্য সমন্বয় করা যাবে। ওকে, দেখেন, ওকে, বুঝতে পেরেছেন কিনা আমাকে জানান। কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার কি, ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ লিখিত পরীক্ষায় এখান থেকে 15 নাম্বারের একটা এমসিকিউ লিখিত প্রশ্ন থাকবে। 17 ধারাতে যে বিষয়টা বলছে, একটা কথা বলছে, এই যে 14, 15, 16 এই তিনটা ধারা ব্যতীত, এই যে 3টা ধারায় যে আলাপ করলাম, এই 3টা ধারা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে আংশিক কার্য সম্পাদন করা যাবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 14 ধারা
15 ধারা, 16 ধারা, এই 3টা ধারায় একমাত্র আপনি কি করতে পারবেন? আংশিক কার্য সম্পাদন করা সম্ভব। আংশিক কার্য সম্পাদন সম্ভব। এই 3টা ধারা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আপনি চুক্তির আংশিক কার্য সম্পাদন করা সম্ভব না। স্যার আসসালামু আলাইকুম, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আমার কাছে খুব কঠিন লাগে। এমডি আরিফুল ইসলাম, আরিফুল হোসেন, দেখেন আমি যেভাবে বোঝাচ্ছি বাংলা ভাষায় সহজেই তো বোঝাচ্ছি ভাই, এখন কি বুঝতে পারতেছেন না, বা কোন বিষয়টা বুঝতে পারেননি, কাইন্ডলি যদি আমাকে কমেন্ট করতেন। এমডি আরিফ হোসেন, আমি আশা করি মনোযোগ দিয়ে যদি ক্লাসটা দেখেন এখান থেকে তো প্রবলেম হওয়ার কথা না, কারণ সহজ ভাষায় তো বোঝাইতেছি। দেখেন 12 ধারাতে আপনি একজন ব্যক্তির সাথে, ধরেন আমি আরিফ ভাই, আপনার সাথে আমার একটা জমি বিক্রয়ের চুক্তি হয়েছে, জমি বিক্রয়। আরিফ সাহেব, আপনার সাথে আমার একটা জমি বিক্রয়ের চুক্তি হয়েছে, পরবর্তীতে আমি ওই জমিটা বিক্রি করতে চাচ্ছি না, তখন আপনি কি করতে পারবেন? চুক্তি বাস্তবায়নের মামলা করে আমাকে সেই জমিটা বিক্রি করতে বাধ্য করতে পারবেন। এটাই হচ্ছে মূল 12 ধারার মূল বিষয়বস্তু। 12 ধারার মূল বিষয়বস্তু হচ্ছে এটা। 13 ধারাতে বলছে যে আপনার সাথে আমার একটা জমি বিক্রয়ের চুক্তি হয়েছে, এই জমিতে একটা বাড়ি ছিল, বাড়িটা নষ্ট হয়ে গেছে ঘূর্ণিঝড়ে, পরবর্তীতে আপনি কিনতে চাচ্ছেন না, আমি কিন্তু আপনাকে সেই বাড়িটা, জমিটা ক্রয় করতে বাধ্য করতে পারবো, কারণ চুক্তি কিন্তু হয়ে গেছে। চুক্তি হওয়ার পরে কিছু ক্ষতি হলেও, আংশিক ক্ষতি হলেও আপনি এটা বাস্তবায়ন করার জন্য বাধ্য। 13 ধারাতে বলছে আপনার সাথে আমার একটা 10 শতক জমি নিয়ে চুক্তি হয়েছে, 2 শতক দেখা যাচ্ছে চুক্তি হওয়ার পরে 2 শতক অন্য লোকের, 8 শতক তো বাকি আছে, এই 8 শতক জমি ক্রয় করার জন্য বাধ্য করা যাবে, আপনিও আমাকে বিক্রি করার জন্য বাধ্য করতে পারবেন, চুক্তি। 15 ধারাতে বলছে যে অংশটা চুক্তি হলো 10 শতক, 8 শতক জমি এখানে কার্য সম্পাদন করা যাবে না, 2 শতক বাকি আছে, এখন যিনি ক্রয় করবেন তিনি ইচ্ছা করলে মামলা করতে পারবেন। 16 ধারাতে বলছে একটার সাথে আরেকটা যদি পৃথক থাকে, দেখা যাচ্ছে এক দাগে 2 শতাংশ বেচতে চাচ্ছেন, আরেক দাগে 3 শতাংশ বেচতে চাচ্ছেন, আরেক দাগে কিছু বেচতে চাচ্ছেন, এখন দেখা যাচ্ছে আমি কিনতে চাচ্ছি, একটা দাগে দেখা যাচ্ছে 2 শতক, ওই জমিটা আপনি অন্য লোকের বা আপনার ভাইয়ের দাবি, ওইটা বিক্রি করতে পারতেছেন না, বাকি তো আরো 2টা দাগ আছে, আমি ওইগুলো নিতে পারবো, এখানে চুক্তি বাস্তবায়ন করা সম্ভব। এবং 17 ধারাতে বলছে 14, 15, 16 এই 3টা ক্ষেত্রেই শুধুমাত্র আংশিক কার্য সম্পাদন করা যাবে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে অন্য কোথাও আর এই আংশিক কার্য সম্পাদন করা যায় না। তাহলে আমি তো মনে করি সহজ। এই যে 8 ধারা আমরা আলোচনা করেছি, 8 ধারা, আপনি আমার জমি যদি বেদখল করেন, ওই জমিতে যদি আমার কোনো মালিকানা থাকে, সত্ত্ব থাকে, তাহলে ওই জমিটা আমি উদ্ধার করার জন্য 12 বছরের মধ্যে আদালতের শরণাপন্ন হব, আমি সিভিল আদালতে সত্য সাব্যস্ত খাস দখলের মামলা করব। এই 12 ধারার মামলাটা করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে? অ্যাড ভ্যালুরাম কুট ফি দিতে হবে, 12 বছরের মধ্যে মামলা করতে হবে। এই মামলায় যদি আপনি হেরে যান বা আমি হেরে যাই, আপিল রিভিউ করা যাবে। সহজ, আপনি বুঝে শুনে পড়েন না কেন? আরিফ সাহেব কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা। যে ক্ষেত্রে চুক্তির কার্য সম্পাদন অসম্ভব, 17 ধারা। হ্যাঁ, 17 ধারাতে বলা হচ্ছে এই 3টা ক্ষেত্রে শুধুমাত্র আংশিক কার্য সম্পাদন করা যাবে, অন্য ক্ষেত্রে যাবে না। অর্থাৎ আংশিক কার্য সম্পাদনের প্রতিবন্ধকতা, আংশিক কার্য সম্পাদনের প্রতিবন্ধকতা, সম্পাদনের প্রতিবন্ধকতা মানে এই যে 17 ধারাতে যে বিষয়টা বলছে, এই 3টা ধারায় শুধুমাত্র আংশিক কার্য সম্পাদন করা যাবে, এই 3টা ধারা ব্যতীত অন্য কোনো ধারায় আর আংশিক কার্য সম্পাদনের বিধান নাই। এমডি আরিফ সাহেব একটু কমেন্ট করবেন। এমডি আরিফ সাহেব কমেন্ট করবেন। তাহলে 17 ধারাতে বলছে আংশিক কার্য সম্পাদনের প্রতিবন্ধকতা, আংশিক কার্য সম্পাদনের প্রতিবন্ধকতা মানে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত প্রকার আমরা চুক্তি সম্পাদন বাস্তবায়ন দেখি না কেন, 14, 15, 16 এই 3টা ক্ষেত্রে শুধু আংশিক কার্য সম্পাদন করা যায়, অন্য কোনো ক্ষেত্রে এটা যাবে না। ওকে,
অন্য কোনো ক্ষেত্রে এটা যাবে না। তারপরে আমরা চলুন 18 ধারাতে কি আছে একটু দেখে নেই। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকারটা কি? ক্রেতার অধিকার দেখেন, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার কি অধিকার আছে, এইটাই হচ্ছে আরিফুল ইসলাম বা আরিফ হোসেন সাহেব কমেন্ট দিবেন। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার 17 ধারা 18 ধারা। এখানে দেখেন, আমরা সবসময় করিম দিয়ে একটা উদাহরণ দিই। করিম এখানে একটা জমি বিক্রি করতে চাচ্ছে, রহিম সাহেব কি করতে চাচ্ছে? ক্রয় করতে চাচ্ছে 10 শতক একটা জমি। এখন দেখা যাচ্ছে করিম সাহেব বলতেছে এই জমিতে আমার কি আছে? সত্য আছে, বাট তার এই জমিতে এখনো সত্য সৃষ্টি হয়নি। এই জমিতে তার যে সত্যটা একটা ত্রুটিপূর্ণ, এই সত্যটা কি? ত্রুটিপূর্ণ। তাহলে এই যে ত্রুটিপূর্ণ, সে বিক্রি করার একটা চুক্তি করলো, তারপরে কি একটা অধিকার আছে, আমরা চলুন এটাই হচ্ছে মূলত এখানে বিষয়। এখানে যে বিষয়টা বলছে যে দেখেন, যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রয় বা ইজারা প্রদানের পর সম্পত্তিতে কোনো সত্য অর্জন করলে উক্ত সত্যের জন্য চুক্তি পালনে বাধ্য করতে পারবে। এটা কেমন? এই যে যখন সে চুক্তি করলো তখন এই সত্যটা তার ছিল না, ত্রুটিপূর্ণ ছিল। মূলত এই জমিটা তার পিতার, করিমের পিতার হচ্ছে এই জমিটা। পরবর্তীতে করিমের পিতা যখন মৃত্যুবরণ করলো, এই জমিটা কিন্তু তার কাছে চলে এলো, কারণ সে উত্তরাধিকার সূত্রে এই জমিটা পেল। পরবর্তীতে সে কিন্তু এই জমিটা, এই চুক্তিটা বাস্তবায়ন করতে বাধ্য। এই চুক্তিটা বাস্তবায়ন করতে তখন তিনি বাধ্য থাকবে। মানে সে যখন চুক্তি করছে, এই চুক্তিটা তখন ত্রুটিপূর্ণ ছিল, সত্যটা ত্রুটিপূর্ণ ছিল। এখন পরবর্তীতে করিম সাহেবের নিকট কিন্তু এই জমিটা আসছে কিভাবে? যখন তিনি চুক্তি করছে জমিটা তার ছিল না, তার বাবার ছিল, এস্টুপেলের মতো। তার পরবর্তীতে তার পিতার মৃত্যুর পর এই জমিটা করিম সাহেবের নিকট অটোমেটিক পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হলো। এখন তিনি কিন্তু এই চুক্তিটা ত্রুটিপূর্ণ চুক্তি হওয়া সত্ত্বেও বিক্রয় করতে রহিমের নিকট বাধ্য থাকবে। ওকে, আচ্ছা, এটা আর মনে রাখার দরকার নাই। আঠারো ধারাতে অ্যাকনলেজমেন্টের ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। অ্যাকনলেজমেন্ট, হ্যাঁ, এই যে 43 ধারাটা আমরা জানি না, 43 ধারা সম্পত্তি হস্তান্তর আইনের 43 ধারা এবং সাক্ষ্য আইনের যে এস্টুপেল, হ্যাঁ, সাক্ষ্য আইনের এস্টুপেল পড়েছিলাম না? একশো 15 ধারা অনুরূপ 43 ধারার অনুরূপ এই 18 ধারাটা হচ্ছে 43 ধারা। এটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইনের 43, এটা হচ্ছে সাক্ষ্য আইনের 115, এস্টুপেলের অনুরূপ। হ্যাঁ, এটা মনে রাখবেন। ওকে, তাহলে আমরা 19 ধারাতে চলে যাচ্ছি। কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। দেখেন, 19 ধারাটা গুরুত্বপূর্ণ একটা ধারা। এটা কিভাবে মনে রাখবেন? দেখেন, আপনি যখন একটা চুক্তি বাস্তবায়ন করতে চাচ্ছেন, বাস্তবায়ন, খেয়াল করবেন, চুক্তি বাস্তবায়ন করার সময় আপনি একটা মামলা করলেন, আপনাকে সাথে কিন্তু আনুষাঙ্গিক প্রতিকার হিসেবে কি করতে হবে? আর্থিক ক্ষতিপূরণ চাইতে হবে। আর্থিক ক্ষতিপূরণ এটা কেমন? দেখা যাচ্ছে আপনি এই যে চুক্তি ভঙ্গের মামলা করলেন, একটা চুক্তি ভঙ্গের জন্য মামলা করলেন চুক্তি বাস্তবায়নের, এবং এই যে
চুক্তিটা ভঙ্গের ফলে কিন্তু আপনার কিছু আর্থিক ক্ষতিও হয়েছে না? চুক্তি বাস্তবায়ন প্লাস হচ্ছে ক্ষতিপূরণ, এটা আপনাকে চাইতে হবে। চুক্তি বাস্তবায়ন প্লাস ক্ষতিপূরণ। আদালত সবিবেচনামূলক ক্ষমতার উপর ভিত্তি করে দেখবেন এই চুক্তিটা যদি বাস্তবায়ন না করা যায়, আপনাকে যেন ক্ষতিপূরণ দিয়ে সেটা পূরণ করা সম্ভব হয়। 19 ধারার মূল কথাটা হচ্ছে যে চুক্তি বাস্তবায়নের সাথে আপনাকে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে হবে। যদি আপনি ক্ষতিপূরণের মামলা দায়ের করেন আনুষঙ্গিক প্রতিকার হিসেবে, তাহলে ক্ষতিপূরণ দিয়েও সে প্রতিকারটা আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমেও পূরণ করা সম্ভব। আবার দেখেন 29 ধারাটা আমরা এর সাথে মিলিয়ে পড়ব। 29 ধারাটা মিলিয়ে পড়তে হবে। 29 ধারা, এই যে একটা চুক্তি বাস্তবায়নের মামলা ধরেন করলেন, মামলাটা খারিজ হয়ে গেল। খেয়াল করবেন ভালো করে, নইলে বুঝবেন না। 29 ধারাটা একসাথে মিলিয়ে পড়তে হবে। 29 ধারাতে বলছে যে চুক্তি বাস্তবায়নের মামলা করলেন, একটা মামলা খারিজ হলো, পরবর্তীতে কিন্তু আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। তাহলে অবশ্যই আপনি যখন চুক্তি বাস্তবায়নের মামলা করতে যাবেন, অবশ্যই আনুষঙ্গিক প্রতিকার হিসেবে আপনাকে কি করতে হবে? আর্থিক ক্ষতিপূরণ চাইতে হবে। মানে আপনি যখন একটা চুক্তি বাস্তবায়নের মামলা করবেন তখন অবশ্যই আনুষঙ্গিক প্রতিকার হিসেবে আপনাকে আর্থিক ক্ষতিপূরণ চাইতে হবে, যে মাননীয় আদালত, আমি যে চুক্তিটা করেছিলাম এটা বাস্তবায়ন করা হোক, এবং এই বাস্তবায়নের ফলে এবং এই চুক্তি ভঙ্গের ফলে যে আমার আর্থিক ক্ষতিপূরণটা হয়েছে, এই আর্থিক ক্ষতিপূরণটা যেন আমি পেতে পারি। এখন আদালত দেখা যাচ্ছে এই চুক্তিটা বাস্তবায়ন করা সম্ভব না, সেক্ষেত্রে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে দেখবেন যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে আপনাকে সেই প্রতিকারটা দেওয়া যায় কিনা। এখন আপনি আর্থিক ক্ষতিপূরণ চাইলেন না, শুধুমাত্র চুক্তি বাস্তবায়ন চাইলেন, একটা মামলা খারিজ হয়ে গেল, সিম্পল। পরবর্তীতে কিন্তু আপনি ক্ষতিপূরণ চাইতে আপনি বলবেন না তখন যে স্যার আমার তো চুক্তি বাস্তবায়ন হলোই না, তাহলে আমার ক্ষতিপূরণটা দেওয়া হোক। 29 ধারাতে বলা হচ্ছে যে চুক্তি বাস্তবায়নের একটা মামলা যদি খারিজ হয়ে যায়, আপনি আনুষঙ্গিক প্রতিকার দাবি না করে থাকেন, পরবর্তীতে আপনি ক্ষতিপূরণের মামলা করলে সেটা খারিজ হয়ে যাবে। 29 ধারাতে কি বলা হচ্ছে? 29 ধারাতে বলা হচ্ছে খারিজ হয়ে যাবে। 29 ধারাটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের রেস জুডিকাটা। 29 ধারাটা হচ্ছে রেস জুডিকাটা। ওকে, তাহলে এই যে অতিরিক্ত হিসেবে অবশ্যই আনুষঙ্গিক প্রতিকার হিসেবে আর্থিক ক্ষতিপূরণ চাইতে হবে। 19 ধারাতে যে কথাটা বলছে, চুক্তি বাস্তবায়নের মামলা করেন, কার্য সম্পাদনের মামলা করেন, যাই করেন না কোনো, অতিরিক্ত হিসেবে অবশ্যই আপনাকে আর্থিক ক্ষতিপূরণ চাইতে হবে। অতিরিক্ত হিসেবে, আনুষঙ্গিক প্রতিকার হিসেবে, অতিরিক্ত হিসেবে এটা চাইতে হবে। ওকে, বুঝতে পেরেছেন কিনা কমেন্টে জানাবেন। ওকে, 20 ধারাতে বলছে এই যে ক্ষতিপূরণ নির্ধারণ সুনির্দিষ্ট বাস্তবায়নের প্রতিবন্ধক নয়। প্রতিবন্ধক নয়। মানে এই যে ক্ষতিপূরণটা আদালত দিবেন 19 ধারার যে ক্ষমতা বলে, আদালত স্বেচ্ছাধীন ক্ষমতা বলে। 19 ধারা যে কথাটা আমরা বললাম, আদালত তো বহুত কিছু করতে পারে। আদালত যদি ইচ্ছা করে যে না এটা চুক্তি বাস্তবায়ন হবে না, আর্থিক ক্ষতিপূরণ নিয়ে আপনি মীমাংসা হয়ে যান, আদালত তো এটাও চিন্তা করতে পারেন, আদালত তো এটা বলতে পারেন, তাই না? তো দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে আপনার কি হবে? সেক্ষেত্রে আদালত যদি আরেকবার বলেন, আচ্ছা আরেকবার বলবো, একসাথে বলে দিই। হ্যাঁ, 19টা আবার বলেন। ওকে, সমীরা মল্লিক। আচ্ছা, 19টা আবার বলি, একসাথে বলবো, 19 এবং 20। দেখেন 19 ধারাতে যে কথাটা বলছে আপনারা খেয়াল করবেন, কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। আমরা সাধারণত জানি আর্থিক ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে সম্ভব না।
তাই না, সাধারণত জানি। কিন্তু 19 ধারাতে বলছে কতিপয় ক্ষেত্রে আদালত কি করতে পারেন, ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারেন। ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারেন কতিপয় ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে। কতিপয় মানে এখানে কিছু কিছু ক্ষেত্রে। ওকে, আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা, আমরা চুক্তি বাস্তবায়নগুলো তো সবসময় আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে দেখতেছে যে না, এই চুক্তিটা বাস্তবায়ন করা সম্ভব না, আপনি আর্থিক ক্ষতিপূরণ নিয়ে মিটমাট হয়ে যান। কিছু কিছু ক্ষেত্রে আদালত এটা করতে পারে। এই যে করবে, এটা অবশ্যই ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা আদালত কি করতে পারেন, করতে পারেন। এই যে দেখেন, একটা বলা হচ্ছে যে কোনো মোকদ্দমা আদালত যদি দেখেন সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর করা উচিত নয়, কিন্তু পক্ষদ্বয়ের মধ্যে যে চুক্তি ছিল তা বিবাদী ভঙ্গ করেছে এবং ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী, তাহলে আদালত সেই অনুসারে ক্ষতিপূরণ মঞ্জুর করবেন। দেখা যাচ্ছে, উদাহরণ দেই নালে বুঝবেন না। এই যে ক্ষতিপূরণ মঞ্জুর কতিপয় ক্ষেত্রে, এ বি এর সাথে একটা চুক্তি করলো, এখন আদালত একটা মামলা হলো, কে মামলা করলো, এ চুক্তি ভঙ্গ করলো। এখন বি মামলা করলো চুক্তি বলবতের। এখন আদালত সার্বিক দিক বিবেচনায় দেখতেছে যে না, এই চুক্তিটা কি বাস্তবায়ন করা সম্ভব না, কিন্তু এই যে চুক্তিটা ভঙ্গ হয়েছে এর ফলে বি এর কিছু ক্ষতি হয়েছে। এখন আদালত একে বলবে আপনি ক্ষতিপূরণ দেন, ক্ষতিপূরণ প্রদান করুন। এ নামক ব্যক্তিকে আদালত বলবে আপনি ক্ষতিপূরণ প্রদান করুন। কাকে? বি কে। ক্লিয়ার? এ বি এর সাথে একটা চুক্তি হলো, এ চুক্তি ভঙ্গ করলো, বি মামলা করলো। এখন আদালত দেখতেছে এই চুক্তিটা বাস্তবায়ন সম্ভব না, তখন আদালত এ নামক ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বলবে। এবং অবশ্যই এখানে দেখেন, এখানে অবশ্যই কি করতে হবে আপনাকে, অবশ্যই আপনি যখন এই যে চুক্তি বাস্তবায়নের মামলা করবেন, এই যে চুক্তি বাস্তবায়নের মামলাটা করলেন, এখানে অতিরিক্ত হিসেবে কি করতে হবে, ক্ষতিপূরণ চাইতে হবে। ক্ষতিপূরণ অতিরিক্ত আনুষঙ্গিক প্রতিকার হিসেবে অবশ্যই আপনি চুক্তি বাস্তবায়ন তো চাবেনই, পাশাপাশি অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ চাইতে হবে। এবং আপনি যদি ক্ষতিপূরণ না চান, আদালত ক্ষতিপূরণ দিলও না, ইচ্ছা করে একটা মামলা কি করলো, খারিজ করলো, আপনার মামলাটা আপনি হেরে গেলেন, তখন আপনি কি করতে পারবেন না, এই ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না, শুধুমাত্র ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। এই যে ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না যদি আপনি একটা মামলায় হেরে যান, এটা বলা হয়েছে 29 ধারাতে। যে আমরা 29 ধারাতে একটু চলে যাই না, সবাই যাই 29 ধারাতে। দেখেন যে চুক্তি ভঙ্গের মোকদ্দমা খারিজের পর ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরে বাধা। 29 ধারাতে যান, একটু পৃষ্ঠা উল্টান। এখানে কি বলা হচ্ছে দেখেন, অত্র ধারা মতে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমায় যদি ক্ষতিপূরণ প্রার্থনা করা না হয়, এই যে চুক্তি বাস্তবায়নের সময় যদি আপনি ক্ষতিপূরণ না চান, কোনো মোকদ্দমা খারিজ হয়, সেক্ষেত্রে বাদী কর্তৃক পুনরায় ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যাবে না। ক্লিয়ার? 29 ধারাটার সাথে 19 ধারাটা মিলিয়ে পড়তে হবে যে চুক্তি বাস্তবায়নের সময় অবশ্যই আপনাকে অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ চাইতেই হবে। তখন যদি আপনি ক্ষতিপূরণ না চান, চুক্তি বাস্তবায়নের একটা মামলা করলেন, মামলাটা খারিজ করে দিল আদালত, আপনি পরবর্তীতে ক্ষতিপূরণের মামলা করে ক্ষতিপূরণ চাইতে পারবেন না। 29 ধারাতে এটা কি, রেজ জুডিকাটাতে বাধা প্রদান করবে, বাধা। আর যদি আপনি ক্ষতিপূরণ চাইতেন তাহলে আপনি ক্ষতিপূরণ পাইতেন। এটাই হচ্ছে মূলত 19 এবং 29 ধারা। এবং এই যে 20 ধারাটা তারই অনুরূপ, 20 ধারাটা হচ্ছে তারই অনুরূপ। 20 ধারাতে কি বলছে, এই যে ক্ষতিপূরণটা দিবে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলেই তো এটা দেন, তাই না? স্বেচ্ছাধীন ক্ষমতা বলে এটা দিয়ে থাকেন। আদালত যখন স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কোনো আদেশ দেন, তখন এটা কি হবে না, প্রতিবন্ধক হবে না। প্রতিবন্ধক, আদালত যে কোনো তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে আদেশ দিবেন, সেটা কি হবে, বাস্তবায়ন হবে, সেটা কোনো প্রতিবন্ধক হবে না।
কি গুলিয়ে যাচ্ছে জান্নাতুল শারমিন? গুলিয়ে যাচ্ছে? আপনি ক্লাসের সময় মনোযোগ কখন দেন ভাই? গুলিয়ে যাচ্ছে কেন? সহজেই বুঝেন না? জান্নাত শারমিন, দেখেন এই জান্নাত, আপনার সাথে আমার একটা কি হলো, এই জমিটা বিক্রয়ের চুক্তি হলো, বিক্রয়। এটা একটা জমি জান্নাত, আমি আশরাফুল এই জমিটা ক্রয় করব। ওকে জান্নাত, আপনি এই জমিটা আমার কাছে বিক্রি করবেন, আমি এই জমিটা ক্রয় করব। ওকে, এই জমিটা বিক্রয়ের একটা চুক্তি সম্পাদন হলো আমাদের সাথে, চুক্তি সম্পাদন, চুক্তি হলো, তাই না? এই জমি বিক্রয়ের একটা চুক্তি আপনার সাথে আমার হলো। পরবর্তীতে এই জমিটা আপনি বিক্রয় করতে চাচ্ছেন না। এখানে না চাইলে কি হবে? চুক্তি ভঙ্গ হলো। আপনি চুক্তি ভঙ্গ করলেন, চুক্তি ভঙ্গ করলেন আপনি। জান্নাত আমার সাথে যে বিক্রয় করতে চাইলে এই জমিটা, জান্নাত পরে কি করলো? এই চুক্তিটা তিনি ভঙ্গ করলো যে আমি এই জমি বিক্রি করব না। পরবর্তীতে আমি কি করলাম? একটা মামলা করলাম। কি মামলা? চুক্তি বলবতের মামলা, চুক্তি সম্পাদনের কার্য, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আমি একটা মামলা করলাম। এখন এই যে মামলাটা যে করলাম, এই মামলাটাতে আমাকে কি করতে হবে? এখানে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন চাইতে হবে, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন চাইতে হবে, বাস্তবায়ন। পাশাপাশি আমাকে কি করতে হবে? অতিরিক্ত হিসেবে আর্থিক ক্ষতিপূরণও চাইতে হবে, আর্থিক ক্ষতিপূরণ। বুঝছেন? আর্থিক ক্ষতিপূরণ চাইতে হবে। এখন আমি যদি আর্থিক ক্ষতিপূরণটা না চাই, মামলাটা যদি ভবিষ্যতে খারিজ হয়ে যায়, খারিজ, পরবর্তীতে আমি এই যে আর্থিক ক্ষতিপূরণের জন্য আর মামলা করতে পারবো না। এটা হচ্ছে 29 ধারা। আগে 29 ধারাটা বুঝেন, যে এই যে চুক্তি বাস্তবায়নের সময় আমি অতিরিক্ত হিসেবে আর্থিক ক্ষতিপূরণ যদি না চাই, পরবর্তীতে আমি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের মামলা খারিজ হলে আমি শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণের মামলা করতে পারবো না। 29 ধারা, এটা হচ্ছে রেজ জুডিকাটা। বুঝতে পারছেন? 29 ধারাটা এটা। আচ্ছা, এটা হচ্ছে 29 ধারা। দেখেন, মানে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের সময় অবশ্যই অতিরিক্ত হিসেবে আর্থিক ক্ষতিপূরণ চাইতে হবে। এখন দেখেন, আমরা 19 ধারাটা সহজেই বুঝি। প্রথমে 19, এই যে 19 ধারাতে এখানে কি বলছে? কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা, কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। আমার ভাষা যদি আপনি না বুঝেন তাহলে কেমনে? কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। এখন দেখেন, এই যে জান্নাত আমার সাথে এই জমিটা বিক্রির চুক্তি ভঙ্গ করলো, জান্নাত আমার সাথে এই জমিটা কি করলো? বিক্রয়ের চুক্তি করলো, পরবর্তীতে সে চুক্তি ভঙ্গ করলো। এখন আমি মামলা করলাম কিসের? চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের। কিসের মামলা করছি আমি? কারণ জান্নাত জমি বিক্রি করতে চায়া এখন জমি বিক্রি করতে চাচ্ছে না, চুক্তি ভঙ্গ করলো। আমি একটা মামলা করলাম চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের মামলা। এখন আদালত কি করবে? এই মামলাটা করার পরে আদালত দেখতেছে যে না, এই চুক্তিটা এই চুক্তিটা কি, এই চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না। আদালত দেখতেছে যে এই চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না, বাস্তবায়ন করা সম্ভব না, সম্ভব নয়। তখন আদালত কি করবেন? আদালত আমাকে কিছু আর্থিক ক্ষতিপূরণ দিবেন। তখন আদালত কি করবেন? আমাকে কিছু আর্থিক ক্ষতিপূরণ দিবেন। জান্নাত শারমিনকে বলবেন যে আপনি যেহেতু চুক্তি বাস্তবায়ন করতে চাচ্ছেন না, তাহলে আশরাফুলকে আপনি কিছু আর্থিক ক্ষতিপূরণ প্রদান করেন, আর্থিক ক্ষতিপূরণ। এটাই হচ্ছে 19 ধারা। এটাই 19 ধারা, যে আপনি আমার সাথে যে চুক্তিটা করলেন, চুক্তি ভঙ্গ করলেন, আমি মামলা করলাম চুক্তি বাস্তবায়নের। আদালত সিদ্ধান্ত দিলেন যে না, এই চুক্তিটা বাস্তবায়ন করা যাচ্ছে না, যেহেতু আপনি কিছু আর্থিক ক্ষতিপূরণ আশরাফুলকে দিয়ে দিন।
এটাই হচ্ছে 19 ধারা, যে কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। বুঝতে পেরেছেন কিনা এখন আমাকে জানাবেন। ওকে, জান্নাত শারমিন নাকি জান্নাতুল, এখন বুঝতে পেরেছেন কিনা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, দেখেন এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে একটু। আবার আরেকটা হচ্ছে, প্রথমটা বুঝছেন, আরেকটা উপধারাতে বলা হচ্ছে যে আদালত যদি মনে করেন যে চুক্তি বাস্তবায়ন হবে পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ আদালত দিতে পারেন। আর্থিক ক্ষতিপূরণ, এটা 2 রকমের আদেশ আদালত দিতে পারেন, 2 রকমের। হ্যাঁ, একটা প্রথমটা তো আমরা দেখলাম, শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণ, প্রথমটা দেখলাম। ওকে, দ্বিতীয়টা হচ্ছে আদালত যদি মনে করেন যে চুক্তি বাস্তবায়ন হবে পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দিতে হবে, আদালত ইচ্ছা করলে এখানে 2টা আদেশই দিতে পারেন। ওকে, কমেন্ট করবেন এখন আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। এবং 20 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে যে এই যে আর্থিক ক্ষতিপূরণ, এটা যদি আদালত দেন তাহলে এটা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিবন্ধক হিসেবে কাজ করবে না। হ্যাঁ, প্রতিবন্ধক হিসেবে কাজ করবে না। ওকে, কঠিনই লাগবে, তবে একটু বুঝতে পারলে সারা জীবন এটা মনে রাখতে পারবেন। একবার যদি ভিতরে ঢুকতে পারে সারা জীবন এটা ভুলবেন না। ঠিক আছে, সারা জীবন এটা ভোলা সম্ভব নয়। ক্লিয়ার? ফরহাদ হোসেন তাজ, জান্নাতুল শারমিন সবাই দেখতেছি আছে। তাহলে 20 ধারাতে যে বিষয়টা বলছে এরবি। হ্যাঁ, ক্লিয়ার? একটু কমেন্ট দিবেন ক্লিয়ার কিনা। চলুন আমরা, হ্যাঁ, নাজনীন নাহার ক্লিয়ার। আমরা চলে যাচ্ছি কোথায়? 21 ধারাতে, যে সকল ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা সম্ভব নয়। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সন্ধ্যার পরে তারিখটা দিই, আমি এখন ব্যস্ত আছি। যে সকল চুক্তি বাস্তবায়ন করা যায় না, হ্যাঁ হ্যাঁ, কার্য সম্পাদনের প্রতিবন্ধক হিসেবে কাজ করবে না 20 ধারা। ওকে, 8টি ক্ষেত্রে, হ্যাঁ 8টি ক্ষেত্রে বা 8টি চুক্তি আছে, যে চুক্তিগুলো 8টি ক্ষেত্রে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে চুক্তি বাস্তবায়ন করতে, চুক্তি কি করবেন না, মঞ্জুর করবেন না। ওকে, কয়টি ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, দেখেন 8টি ক্ষেত্র আমরা একটু চলুন দেখে নিই। 8টি ক্ষেত্র আপনারা বারবার লিখবেন। আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হলে, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত যদি হয়, একটা চুক্তি করলেন যে চুক্তিটা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত, এই পর্যাপ্ত যদি হয় আদালত কি করবেন না, সুনির্দিষ্ট বাস্তবায়ন করবে না। ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল চুক্তি, ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল চুক্তি। দেখা যাচ্ছে একটা চুক্তি করলেন আপনি, যে চুক্তিটা ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল চুক্তি, সেই চুক্তিটা কি করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না। ব্যক্তিগত যোগ্যতা, যেমন ধরেন এই যে আমাদের সাকিব আল হাসান বা সাকিব খান বলি, আমাদের সাকিব খান, হ্যাঁ, পরিচালক কাজী হায়াতের কি ছবিতে চুক্তিবদ্ধ হলো,
কাজী হায়াৎ সাহেবের ছবিতে কি করলেন, চুক্তিবদ্ধ হলেন একটা ফিল্মের চুক্তিবদ্ধ করার জন্য। ফিল্ম, তিনি একটা সিনেমা করবেন, কিন্তু পরবর্তীতে সাকিব খান কি করলেন, সে চুক্তি ভঙ্গ করলেন। এই চুক্তি বাস্তবায়ন করা যাবে না, কারণ তিনি সাকিব খান এটা তার ব্যক্তিগত একটা যোগ্যতা, শারীরিক যোগ্যতা, ব্যক্তিগত যোগ্যতার উপর চুক্তি বাস্তবায়ন করা যাবে না। এই যে 8 ধরনের যে চুক্তি, 2 নম্বর চুক্তি হচ্ছে ব্যক্তিগত যোগ্যতার উপর চুক্তি বা ইচ্ছা শক্তির উপর। ইচ্ছা, দেখা যাচ্ছে আমি একটা শিল্পী, আমি একজন সিঙ্গার, আমি চুক্তি করলাম গান গাওয়ার চুক্তি, পরবর্তীতে আমি গান গাবো, কিন্তু আমি যদি গান না গাই আমাকে বাধ্য করতে পারবে না আদালত। ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। 3 নম্বর হচ্ছে চুক্তির শর্তাবলী। চুক্তির শর্তাবলী সুস্পষ্টভাবে নির্ণয় করা না গেলে, চুক্তির শর্তাবলী সুনির্দিষ্টভাবে নির্ণয় করা না গেলে, করা না গেলে। 4 নাম্বার হচ্ছে বাতিল। হ্যাঁ, যে চুক্তিটা প্রকৃতিগতভাবে বাতিল, প্রকৃতিগত বাতিল চুক্তি, যে চুক্তিটা প্রকৃতিগতভাবে বাতিল, যে চুক্তিটা প্রকৃতিগতভাবে বাতিল, জিম্মাদার বা ট্রাস্টি তাদের সীমা লঙ্ঘন করা চুক্তি। ছয় নম্বর হচ্ছে কোম্পানি কর্মকর্তা এবং উদ্যোক্তাগণ তার ক্ষমতার বহির্ভূত চুক্তি। এই যে কোম্পানি আছে না, একজন কোম্পানি বা কোম্পানির ম্যানেজার, হ্যাঁ, কোম্পানির ক্ষমতা বহির্ভূত চুক্তি। দেখা যাচ্ছে একটা কোম্পানির ক্ষমতা আছে 10 লাখ টাকা চুক্তি করবার, সে করলো 2 কোটি টাকার, ক্ষমতার বহির্ভূত চুক্তি আদালত বাস্তবায়ন করতে পারেন না। তারপরে বলা হচ্ছে যে চুক্তি সম্পাদন করতে ক্রমাগত 3 বছরের অধিক সময় লাগে। হ্যাঁ, যে চুক্তি সম্পাদন করতে কয় বছর, 3 বছরের অধিক, 3 বছরের অধিক সময় লাগে। এবং 8 নাম্বার হচ্ছে যে চুক্তির বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বেই বিলুপ্ত। চুক্তির বিষয়বস্তু, চুক্তির বিষয় চুক্তি স্বাক্ষর হওয়ার পূর্বে বিলুপ্ত। হ্যাঁ, বিলুপ্ত যদি হয়ে যায়, তাহলে এই যে আমরা 8 প্রকার যে চুক্তির কথা বললাম, যে সকল চুক্তি আদালত বাস্তবায়ন করতে অস্বীকার করবেন। আচ্ছা, 3 নংটা ভালোভাবে ব্যাখ্যা করবেন। 3 নং 1 2 3। আচ্ছা, আমি প্রত্যেকটাই ব্যাখ্যা করে দিচ্ছি। ওকে, এই যে 8 প্রকার চুক্তির কথা বললাম, 8 প্রকার চুক্তি আদালত বাস্তবায়ন করবেন না। আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হলে, যদি একটা চুক্তি আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়, যেমন ধরেন একটা মোবাইল বিক্রয়ের চুক্তি, অস্থাবর সম্পত্তির চুক্তি, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত, এটা আদালত বাস্তবায়ন করবেন না, আর্থিক ক্ষতিপূরণ দিয়ে দিবেন। ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল চুক্তি, যেমন ধরেন কোনো শিল্পীকে একটা গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ করলেন, পরবর্তী সে যদি গান গাইতে না চায় তাকে করা যাবে না। 3 নাম্বার হচ্ছে চুক্তির শর্তাবলী সুনির্দিষ্টভাবে নির্ণয় করা না গেলে। দেখা যাচ্ছে আপনি আমার সাথে, হ্যাঁ, কে বললেন কমেন্টটা, রাকিবুল ইসলাম LLB। 3 নাম্বার যে চুক্তিটা, চুক্তির শর্তাবলী সুনির্দিষ্টভাবে নির্ণয় করা না গেলে, সহজ কথা, চুক্তির কি কি শর্ত, আপনার সাথে আমার কিছু চুক্তি হয়েছে, এই যে চুক্তি, এই চুক্তির শর্তগুলো কি ছিল, আপনার সাথে আমার যে চুক্তিটা, শর্তগুলো কি, আপনি কি আমার সাথে জমি বিক্রি করবেন, নাকি বাগান বাড়ি বিক্রি করবেন, নাকি আপনার বাড়ি বিক্রি করবেন, নাকি আপনার দেখা যাচ্ছে জাহাজ বিক্রি করবেন, কি করবেন, এবং এই চুক্তিটা যে হবে কত দিনের মধ্যে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, কিছু শর্ত কিন্তু থাকে, চুক্তির কিছু শর্তাবলী। এই যে চুক্তির শর্তাবলী, এই শর্তাবলী যদি সুনির্দিষ্টভাবে বর্ণনা করা না থাকে, চুক্তিতে যদি ওই শর্তগুলো সুনির্দিষ্টভাবে বর্ণনা করা না থাকে, বর্ণিত না থাকলে, সেক্ষেত্রে ওই চুক্তিটা আদালত কি করবেন না, বাস্তবায়নের আদেশ দিবেন না। তারপরে বলা হচ্ছে প্রকৃতিগতভাবে বাতিলযোগ্য চুক্তি, এমন একটা চুক্তি যে চুক্তিটা প্রকৃতিগতভাবে বাতিল। বাতিল চুক্তি বুঝেন না, নাবালকের সাথে আপনার চুক্তি হলো, নাবালক কি চুক্তি করতে পারে?
নাবালকের সাথে আপনার একটা চুক্তি হলো, এটা কি পারবে? এটা প্রকৃতিগতভাবে বাতিলযোগ্য। তারপরে বলছে জিম্মাদারগণ সীমা লঙ্ঘন করলে, এই যে জিম্মাদারগণ একটা চুক্তি করলো, যে চুক্তি করার তাদের একটা সামর্থ্য আছে, ওই সামর্থ্যের বাহিরে গিয়ে চুক্তি করলে সে চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না। তেমনি ভাবে কোম্পানি যে ক্ষমতাটা, এই ক্ষমতার বহির্ভূত চুক্তি যদি তারা করে, সেটা বাস্তবায়ন করা সম্ভব না। এবং চুক্তি কার্যের সম্পাদন যদি 3 বছরের অধিক সময় লাগে, সিম্পল বিষয়, সেটাও সম্ভব না। এবং চুক্তির বিষয়বস্তু যদি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বেই তার অস্তিত্বটা বিলীন হয়ে যায়, সেটাও সম্ভব নয়। তাহলে এই যে 12 ধারা আমরা পড়লাম, চুক্তি বাস্তবায়ন 4টি ক্ষেত্রে করা যাবে, 8টি ক্ষেত্রে এখানে 21 ধারাতে বলছে চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না। ওকে, চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না। 8 না, 12 প্লাস হচ্ছে 21, হ্যাঁ, মিলিয়েই পড়ে অনেকেই। তবে আমি মনে করি 12, 13, 14, 15, 16, তারপরে যদি আপনি পড়েন 21 পড়বেন। ওকে, 21-এর ক, অরেজিস্ট্রিকৃত চুক্তি বাস্তবায়ন। 21-এর ক, অরেজিস্ট্রিকৃত চুক্তি বাস্তবায়ন। অরেজিস্ট্রিকৃত চুক্তি কি করা যাবে না? বাস্তবায়ন করা যাবে না। এই যে ধারাটি পরবর্তীতে সংশোধন হয়, 2000 কয় সালে সংশোধন হয়েছে? 2004 সালে। এই যে 2004 সালে আমরা সংশোধন হয় 21-এর ক ধারাটা, এখানে কি হয়? সংযোজন হয়, সংযোজন। এটা কত সালে হয়? 2004 সালে সর্বশেষ সংশোধনের মাধ্যমে এই ধারাটি যুক্ত করা হয়। পরবর্তীতে এটা কার্যকর হয় কত সালে? কার্যকর হয় 2005 সালের কবে? পহেলা জুলাই থেকে এটা কার্যকর, পহেলা জুলাই। ওকে, 2005 সালের পহেলা জুলাই হতে এটা কি হয়? কার্যকর হয়। তাহলে দেখেন, অরেজিস্ট্রিকৃত চুক্তি বাস্তবায়ন করা যাবে না। অরেজিস্ট্রিকৃত 2004 সালের পূর্বে অরেজিস্ট্রিকৃত চুক্তি বাস্তবায়ন করা যাইত। 2004 সালের পূর্বে অরেজিস্ট্রিকৃত চুক্তি বাস্তবায়ন করা যাইত, কিন্তু 2004 সালের পূর্বে না, এই যে 2005 সালের পহেলা জুলাইয়ের পূর্বে। কারণ কার্যকর হয়েছে 2005 সালের পহেলা জুলাই। এটা কি হয়? 2004 সালে সংশোধন হয়, কিন্তু দেখা যাচ্ছে সংশোধন হলেও আমরা কার্যকর দেখতে পাই 2005 সালের পহেলা জুলাই থেকে। তাহলে পহেলা জুলাইয়ের পূর্বে সকল অরেজিস্ট্রিকৃত চুক্তি বাস্তবায়ন করা সম্ভব ছিল, কিন্তু 2005 সালের পহেলা জুলাই থেকে যেহেতু এটা কার্যকর, তার পরবর্তীতে যে সকল চুক্তি হয়েছে প্রত্যেকটা চুক্তি কি করতে হবে? রেজিস্ট্রি করতে হবে। ঠিক আছে, এখানে যে বিষয়টা আপনি মনে করবেন, অবশ্যই স্থাবর সম্পত্তির ক্ষেত্রে হতে হবে। স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি অবশ্যই কি করতে হবে? স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। অবশ্যই কি করতে হবে? 30 দিনের মধ্যে। কয়দিন? 30 দিনের মধ্যে রেজিস্ট্রি করতে হবে, রেজিস্ট্রি। ওকে, এবং মামলা করার সময় চুক্তির বাকি টাকা আদালতে জমা দিতে হবে। আপনি অবশ্যই যদি মামলা করতে চান, রেজিস্ট্রিকৃত একটা চুক্তি হতে হবে, অবশ্যই একটা মামলা দায়ের করতে হবে। ওকে, 21-এর ক ধারাটি অত্র আইনের 21 ধারার পরিপূরক। অত্র ধারার বিধান সম্পত্তির বন্ধক, লিজ বা দান ইত্যাদি চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তির ক্ষেত্রে 21-এর ক ধারাটা প্রযোজ্য। এটা 2004 সালে সংশোধন হয়, 2005 সালের পহেলা জুলাই থেকে এটা কার্যকর হয়। অর্থাৎ পহেলা জুলাই 2005-এর পূর্বে সকল অরেজিস্ট্রিকৃত চুক্তি বাস্তবায়ন করা যাইত, কিন্তু 2005-এর পহেলা জুলাইয়ের পর কোনো চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না। পহেলা জুলাই 2005, এটা মনে রাখবেন। এবং এটা অবশ্যই 30 দিনের মধ্যে রেজিস্ট্রি করতে হবে। বিক্রয় চুক্তি 30 দিনের মধ্যে রেজিস্ট্রি করতে হবে। ওকে,
চলুন আমরা আজকে 22 ধারাটা আলোচনা করে আজকে ক্লাসটা সমাপ্ত ঘোষণা করি। বোরিং লাগতেছে, হ্যাঁ? ওকে, 22 ধারাটা আলোচনা করব। খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা 22 ধারা। আমরা চলুন দেখে নেই 22 ধারাটা। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যে ক্ষমতা, আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, এটা বুঝবেন। এটা লিখিত পরীক্ষার প্রশ্ন হয়, লিখিত পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। এখানে কি বলছে? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যে ডিক্রি প্রদানের ক্ষমতা, এটা হচ্ছে আদালতের কিরকম? স্বেচ্ছাধীন ক্ষমতা। এই ধারাটা লিখিত পরীক্ষায় প্রশ্ন হয়, এমসিকিউ হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ ধারা, মনে রাখবেন। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। এটা আদালতের স্বেচ্ছাধীন বা ইচ্ছাধীন ক্ষমতা। দেখেন, এটাতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে। এটা হচ্ছে এমন একটা বিষয় যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রির ক্ষেত্রে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। কোনো ডিক্রি আইনগতভাবে পাওয়ার অধিকারী হলেও আদালত তা দিতে বাধ্য নয়। অর্থাৎ একটা বৈধ চুক্তি, খেয়াল করবেন, একটা বৈধ চুক্তি হয়েছে, আমরা জানি একটা বৈধ চুক্তি হলে অবশ্যই চুক্তি বাস্তবায়ন করা যাবে। কিন্তু 22 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে, একটা বৈধ চুক্তিও আদালত কি করতে পারেন? ডিক্রি প্রদান করতে অস্বীকার করতে পারেন। আদালত ডিক্রি প্রদানে অস্বীকৃতি জানাতে পারেন, অস্বীকৃতি। ওকে, খেয়াল করবেন, অনেকেই বুঝবেন না, এখন আবার বলবেন যে স্যার বুঝি নাই, আবার বলেন। একটু ভালো করে খেয়াল করেন, তাহলে এই বিষয়টা ধরতে পারবেন। 22 ধারাতে কি বলছে হেডলাইনে? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের স্বেচ্ছাধীন বা ইচ্ছাধীন ক্ষমতা। এখন এই ধারাতে যে বিষয়টা মূল যে বিষয়টা খেয়াল করবেন, মূল যে বিষয়টা, যে একটা বৈধ চুক্তি, আমরা জানি বৈধ চুক্তি অবস্থায় বাস্তবায়ন যোগ্য, তাই না? কিন্তু 22 ধারাতে বলছে একটা বৈধ চুক্তি, তবুও কিন্তু আদালত ডিক্রি প্রদানে অস্বীকৃতি জানাতে পারে। একটা বৈধ চুক্তি, তবুও আদালত কি করতে পারেন? সেটা ডিক্রি প্রদানে অস্বীকৃতি জানাতে পারেন। কেননা এখানে কয়টা ক্ষেত্রে কথা বলা হচ্ছে দেখেন তো? কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। হ্যাঁ, 3টা, 2টা। 22 ধারা অনুযায়ী আদালত 2টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি বিবেচনা, আচ্ছা 3টা ক্ষেত্রে কথা বললেন কেন? 22 ধারা অনুযায়ী আদালত 2টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি না দেওয়ার ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করবেন। 2টা ক্ষেত্রে। এই যে ডিক্রি প্রদানের অস্বীকৃতি জানাতে পারেন, কয়টা ক্ষেত্রে? 2টি ক্ষেত্রে। 2টি ক্ষেত্রে। এই 2টি ক্ষেত্র কি কি আমরা চলুন দেখে নেই। একটা হচ্ছে বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা থাকলে, বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা যদি থাকে, সুবিধা থাকলে, এবং আরেকটা হচ্ছে বিবাদের প্রতি কঠোরতা, বিবাদের প্রতি কঠোরতা। ওকে, এই যে খেয়াল করবেন যে একটা বৈধ চুক্তি, তবুও আদালত ডিক্রি প্রদানে অস্বীকৃতি জানাতে পারে 2টা ক্ষেত্রে। বিবাদের প্রতি বাদীর যদি অন্যায় সুবিধা থাকে এবং বিবাদের প্রতি কঠোরতা যদি থাকে। এটা কেমন? উদাহরণের মাধ্যমে, হ্যাঁ, 2টা নেগেটিভ, একটা পজিটিভ হতে পারে। আচ্ছা 3টা ধরলাম, 2টা নেগেটিভ, হ্যাঁ একটা পজিটিভ হবে। দেখি, আমি তো 2টাই দেখতেছি এখানে, একটু দেখে নিই। হ্যাঁ একটা পজিটিভ আছে 3টা ক্ষেত্রে, রাইট। যে ক্ষেত্রে বাদীর সুনির্দিষ্ট কার্য সম্পাদনের চুক্তি উল্লেখযোগ্য কাজ সম্পন্ন করেছে অথবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে,
ঠিক আছে, তিনটা উপধারা আছে, তিনটা উপধারা, কিন্তু মূলত শুনেন, তিনটা উপধারা আছে, কিন্তু মূলত হচ্ছে ডিক্রি প্রদানে অস্বীকৃতি জানাতে পারে দুইটা ক্ষেত্রে। বিবাদের প্রতি বাদীর অন্যায় সুবিধা, বিবাদের প্রতি কঠোরতা। এটা কেমন দেখেন, আমি আপনাদেরকে একটু উদাহরণ দিচ্ছি, খেয়াল করবেন। হ্যাঁ, খেয়াল করবেন। বিবাদের প্রতি বাদীর অন্যায় সুবিধা। এখন দেখা যাচ্ছে এ নামক ব্যক্তি, হ্যাঁ, এই জমিটা বি নামক ব্যক্তির কাছে বিক্রি করতে চাচ্ছে, একটা চুক্তি হলো। এখন এই জমিটা যখন বিক্রি করে, এই জমিটার সাথে একটা নদী ছিল, একটা নদী ছিল। এই নদীটা যখন আপনার সিজন অনুযায়ী বন্যার পানি আসে, তাহলে এই বন্যার পানি, এই নদীতে যে বন্যার পানিটা, এই পানিটা জমিতে এসে ফসল নষ্ট হয়। কি হয়? ফসল নষ্ট করে ফেলে। এখন সে যখন এই জমিটা বিক্রি করতে চাচ্ছিল, বিক্রি করবে, তখন কিন্তু বি এই বিষয়টা জানা ছিল না যে বন্যার সময় বন্যার পানি এসে বাঁধ ভেঙে এই জমির সকল ফসল নষ্ট হয়ে যায়। এটা কিন্তু বি জানতো না। সেটা কি করছে? গোপন করে এই জমিটা বিক্রির চুক্তি করছে। এ নামক ব্যক্তি এই জমিটা যখন বিক্রি করছে বিয়ের নিকট, তখন এই যে নদী ভাঙনের ফলে যে এই জমির ফসল নষ্ট হয়ে যায়, এটা সে গোপন করে রাখছে। এই গোপন রাখার পরে একটা চুক্তি হয়েছে। পরবর্তীতে বি যেহেতু এটা জানে না, বি জানছে, সে চুক্তি করতে চাচ্ছে না, তখন এ মামলা করলো। এখন এ বলতেছে যে আমি এই চুক্তিটা বাস্তবায়ন চাচ্ছি। তখন আদালত বিবাদীর প্রতি বাদীর অন্যায় একটা সুবিধা এখানে গ্রহণ করাতে দেখতে পাচ্ছেন, তখন আদালত এই চুক্তি ডিক্রি দিবেন না। আরেকটা দেখেন, বিবাদীর প্রতি কঠোরতা। এটা কেমন? এটা হচ্ছে এরকম। আরেকটা উদাহরণ দেই, আপনারা খেয়াল করবেন যে এটা হচ্ছে একটা বাড়ি, এটা এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তির নিকট বিক্রি করতে চাচ্ছে। মূলত এ নামক ব্যক্তি এই যে 5 শতক বাড়ি, এই বাড়িটা ছাড়া তার আর কিচ্ছু নাই। এখন সে এই জমিটা বিয়ের নিকট কি করলো? একটা বিক্রয়ের চুক্তি করলো। চুক্তি করার পরে এ নামক ব্যক্তি বুঝতে পারলো যে এই বাড়িটা হচ্ছে আমার একমাত্র সহায় সম্বল। এই বাড়িটা যদি আমি বিক্রি করে দেই, তাহলে আমি আমার পরিবার নিয়ে কোথায় থাকবো? থাকার তো আর আমার জায়গা নাই। এই বাড়িটা আমি বিক্রি করলে আমার থাকার আর কোনো জায়গা নাই। সো পরবর্তীতে সে এই বাড়িটার বিক্রি করলো না, চুক্তি ভঙ্গ করলো। এখন বি বলল যে আপনি তো বাড়ি বিক্রি করার জন্য আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, আপনাকে বাড়ি বিক্রি করতেই হবে। সে মামলা করলো। বি কি করলো? মামলা করলো। এখন আদালত এখানে তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে দেখবেন যে বিবাদীর প্রতি একটা কঠোরতা দেওয়া হচ্ছে। আদালত দেখবেন যে সত্যি এই বাড়িটা যদি বিক্রির একটা আদেশ আমি দেই, এই চুক্তিটা যদি সম্পাদন করি, এ নামক ব্যক্তি তার পরিবার নিয়ে কোথায় থাকবে? তাহলে তার প্রতি একটা কঠোরতা হয়ে গেল। তখন আদালত কি করবেন না? এই চুক্তি বাস্তবায়নের ডিক্রি প্রদানে অস্বীকৃতি জানাবেন। তাহলে প্রতিকারটা কি? প্রতিকারটা হচ্ছে এখানে সান্ত্বনামূলক একটা প্রতিকার দেবেন। আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে একটা সান্ত্বনামূলক প্রতিকার, যাকে বলা হয় সান্ত্বনামূলক প্রতিকার দিবেন, যাকে বলা হয় সুলাইটিয়াম। হোয়াট মিনস সুলাইটিয়াম? এটাই হচ্ছে সুলাইটিয়াম। বানানটা কি? সুলাটিয়াম। এটাকে বলা হয় সুলাটিয়াম। সুলাটিয়াম কাকে বলে? এই যে বাদীর প্রতি একটা অন্যায় সুবিধা, বিবাদীর প্রতি অন্যায় সুবিধা, কঠোরতা, এটাই হচ্ছে সুলাইটিয়াম। সান্ত্বনামূলক একটা আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে আদালত এখানে কি করবেন? ডিক্রি প্রদানে অস্বীকৃতি জানাবেন এবং আর্থিক ক্ষতিপূরণ দিবেন, যেটাকে বলা হয় সুলাইটিয়াম বা সান্ত্বনামূলক ক্ষতিপূরণ। এটাই হচ্ছে মূলত 22 ধারা। আশা করি আজকে এনার্জি পাচ্ছি না, আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আমি আর যাব না সামনে। হ্যাঁ, নেক্সট ক্লাসে বাকিটুকু আলোচনা করব।
2020 সালে অ্যাডভোকেট পরীক্ষায় এসেছে, উত্তর হলো 2টি। হ্যাঁ, 2টি হবে, 2টি। আমরা তো এখানে 2টি দেখতে পাচ্ছি। বিবাদের প্রতি বাদীর অন্যায় সুবিধা এবং বিবাদের প্রতি কঠোরতা, সোলাইটিয়াম। ডিক্রি প্রদানে আদালত অস্বীকৃতি জানাতে পারে 2টি ক্ষেত্রে: বিবাদের প্রতি বাদীর অন্যায় সুবিধা, বিবাদের প্রতি কঠোরতা। আদালতে এই 2টি ক্ষেত্রে সান্ত্বনামূলক প্রতিকার হিসেবে সোলাইটিয়ামের আদেশ দিতে পারেন। সোলাইটিয়াম। ওকে, প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, অনেকক্ষণ যুক্ত ছিলেন আপনারা। আশা করি নিয়মিত ক্লাসগুলো দেখবেন, আশা করি ভালো একটা ফলাফল হবে যারা যুক্ত আছেন ইনশাল্লাহ। আমি আশা করি এইভাবে ক্লাসের যে মূল বিষয়গুলো ধারণ করতে যদি পারেন, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদেরকে আটকানোর সাধ্য কিন্তু বার কাউন্সিলর থাকবে না। কারণ একটা ধারার মূল কনসেপ্ট, বেসিক নলেজটা যদি আপনার জানা থাকে, মূল বিষয়গুলো জানা থাকে, যেভাবেই প্রশ্ন হোক আপনি উত্তর করতে পারবেন। এই যে ক্লাসটি হলো, অনেকেই অনেকের কানের উপর দিয়ে গেছে। মনোযোগ সাথে রেকর্ড থাকবে, রেকর্ডের ক্লাসটা মনোযোগের সাথে দেখে নেবেন, ইনশাল্লাহ আশা করি বুঝে যাবেন। একবার বুঝতে না পারলে কথাটা আবার রিপিট করে শুনেন, এইভাবে শুনে শুনে বুঝে যাবেন। আরেকটা বিষয়, অবশ্যই বাড়িতে আপনি যখন পড়বেন খাতাতে লিখবেন, যাই পড়বেন খাতাতে লিখবেন। লেখার অভ্যাসটা এখন থেকে গড়ে তুলুন। ওকে, তাহলে আগামী কাল সারাদিন ফৌজদারি কার্যবিধি পড়বেন 1 থেকে 205-এর। আজকে রাত 10টায় কিন্তু সরি 10:30টায়, রাত 10:30টায় বাকি অংশটুকু 2005 ধারা পর্যন্ত হবে। 174 ধারা থেকে 205 ধারা পর্যন্ত আলোচনা হবে। পাশাপাশি আগামী কাল ফৌজদারি কার্যবিধি এবং আজকে এখন থেকে ফৌজদারি কার্যবিধি পড়েন, এখন থেকে ফৌজদারি কার্যবিধি শুরু করেন। পাশাপাশি আপনারা এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনটা পড়বেন। আমি মনে করি ইনশাল্লাহ সেরা একটা প্রস্তুতি হবে। আমার গাইডলাইনগুলো ফলো করে এইভাবে পরীক্ষাগুলো দিয়ে যান, পড়াগুলো পড়ে যান, ক্লাসগুলো মনোযোগের সাথে করেন ইনশাল্লাহ। ওকে, আরেকটা বিষয়, আমরা ঈদের পূর্বে ইনশাল্লাহ চেষ্টা করব 4টা আইন যেন একদম ছোটস্থ আত্মস্থ করতে পারি: বার কাউন্সিল, তামাদি, সুনির্দিষ্ট প্রতিকার এবং ফৌজদারি কার্যবিধি। ঈদের পূর্বে যদি আমরা এগুলো শেষ করে ফেলতে পারি, পরবর্তীতে আমরা দেওয়ানি, প্যানাল কোড, তারপরে সাক্ষ্য, এই 3টা ঈদের পরে। ঈদের পূর্বে আমরা এই 4টা আইন একদম পুঙ্খানুপুঙ্খরূপে শেষ করব, পারলে আরো কিছু সাক্ষ্য আইন থেকে এখানে অ্যাড করব। ওকে, তাহলে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। তবে আজ কোনো জানি মাথা কাজ করলো না ভালো মতো। লুনা ইসলাম, মাথায় কাজ না করলে আবার মনোযোগ সাথে ক্লাসটা দেখেন। স্যার রিভিশন ক্লাস মিস করছি না, কিন্তু সব মিলাতে কষ্ট হচ্ছে। আচ্ছা 20 সালে অ্যাড করি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে সবার প্রতি শুভকামনা। রাত 10 ঘটিকার সময়, 10 না 10:30 ঘটিকার সময় লাইভে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে। আল্লাহ হাফেজ।